মামা তুই তো আসলেই গ্যাংস্টার, আর আমরা তোর বাম্পার ডাম্পা। আজ খেলা হবে। বলেই তিমিরা রাধার শার্টের হাতা গুটাতে লাগলো। ইন্তেহা লোয়ার রডটা উঁচিয়ে রাজীবের বাকি লোকগুলোর দিকে এগোতে যাবে, ঠিক তখনই গুদামের বাইরের দিকের কোলাহল চাপে আরো কয়েক জোড়া ভারী জুতোর শব্দ শোনা গেল। ইন্তেহা ভাবলো হয়তো রৌদ্রবীর এসেছে, কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙলো। ভারী লোহার দরজাটা আবারও সজোরে খুলে গেল। 4-5 জন লোক চ্যাংদোলা করে ভিতরে আরো দুজনকে টেনে নিয়ে এলো। ইন্তেহা, তিমিরার আধার পাথরের মতো স্থির হয়ে গেল সেই দৃশ্য দেখে। নূর আর আভা, নূরের গলার ওড়না দিয়ে তার মুখ বাঁধা, আর আভার অবিন্যস্ত চুলগুলো প্রমাণ দিচ্ছে যে ওদের সাথে বেশ ধস্তাধস্তি হয়েছে। দুজনে আতঙ্কে থরথর করে কাঁপছে, চোখের জল গাল বেয়ে পড়ছে। ওদের পেছনে শেহজাদের আরও 10 থেকে 12 জন সশস্ত্র লোক ঘিরে দাঁড়িয়ে আছে। নূর আর আভাকে দেখে ইন্তেহার হাতের রডটা অজান্তেই শিথিল হয়ে এলো। আভা ইন্তেহাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু মুখ বাঁধা থেকে শুধু একটা অস্পষ্ট গোঙানি বেরিয়ে এলো। রাজীব মেঝেতে পড়ে ব্যথায় কুকিয়ে উঠছে, কিন্তু নূরদের দেখে এসে দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিল। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে কোমর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইন্তেহার দিকে এগিয়ে এলো। কিরে, খুব তো তেজ দেখাচ্ছিলি, এখন তোর ওই রডটা কোথায় রাখবি? তোর তেজ তো আমাদের সহ্য হচ্ছিল না, তাই ভাবলাম বাড়ির লক্ষ্মীদেরও একটু নিয়ে আসি। এখন যদি হাত থেকে ওই রড না ফেলিস, তবে এই মুহূর্তেই এই দুইটার সুন্দর চেহারায় গরম তেল ঢেলে দেব। আধার আর তিমির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আধারের গলার কাছে যেন কিছু একটা আটকে গেল। সে অস্ফুট স্বরে বলল, নূর, আভা। ইন্তেহার বুকের ভেতরটা রাগে ফেটে যাচ্ছে, কিন্তু সে প্রকাশ করছে না। ইন্তেহার বুঝতে আর বাকি নেই যে আজ অতীতের সবকিছু একসাথে এসে ভিড় করছে। সব রহস্য হয় আজ খুলবে, নয়তো সব বালির নিচে চাপা পড়ে যাবে। খেলাটা ভয়াবহ হতে চলেছে। তিমির আভার দিকে এগিয়ে যেতে নিলে আধার থামিয়ে দিল। আভাকে এভাবে দেখে তিমিরের বুক জ্বলছে, কিন্তু সে এখন কিছু করতে পারবে না। ওই লোকগুলোর হাতে খোলা রামদার অ্যাসিডের বোতল জলজল করছে। রাজীব ইন্তেহার সামনে এসে দাঁড়ালো। সে ইন্তেহার গালের উপর একটা হাত দিতে ইন্তেহা ঝটকা দিয়ে সরে গেল। রাজীব অট্টহাসি দিয়ে বলল, এখন লাথি দিবি না? দে না একটা লাথি। তোর একটা লাথির বদলে এই আভার গলায় আমি একটা পোজ দেব। দিবি লাথি? ইন্তেহা হাতের রডটা ধীরে ধীরে মেঝেতে ফেলে দিল। তার চোখ দিয়ে রাগের আগুন বেরোলেও সে এখন নিরুপায়। সে শান্ত অথচ থমথমে গলায় বলল, ওদের ছেড়ে দে রাজীব, ওরা কিছু করেনি, যা করার আমার সাথে কর। রাজীব ইন্তেহার চুলের মুঠি ধরে মাথাটা পেছনের দিকে হ্যাঁচকা টান দিল। ইন্তেহা যন্ত্রণায় চোখ মুখ কুচকে ফেললো, মুখ দিয়ে একটা শব্দ বের করলো না। রাজীব ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর সাথে তো করবই। রুদ্রবীর আর ইহসান খানের সবচেয়ে বড় দুর্বলতা তুই। খেলা তো এখন মাত্র শুরু হলো। তিমির আর আধারকেও আবার চেয়ারে বাঁধ। তিমির আর আধার কোনো প্রতিবাদ করতে গেলে ইন্তেহা হাতের ইশারায় থামিয়ে দিল। আধার আর তিমিরের চোখ রাগে লাল হয়ে গেছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে এলো। তিমির রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, রাজীব, ইন্তেহাকে ছেড়ে দে। আধার রেগে চিৎকার করে বলল, গায়ে হাত দিবি না ওর, ভালো হবে না তোর জন্য। ওদের চোখের সামনেই নূর আর আভাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো। ইন্তেহা অসহায়ভাবে নিজের বোনদের দিকে তাকিয়ে রইল। এতটা অসহায় ইন্তেহা নিজেকে পরিবর্তন করার পর কখনো হয়নি। বেচারির মুখ কতগুলো গালি আসছে, কিন্তু দিতেও পারছে না। মুখটা ফেটে যাবে মনে হচ্ছে। ইন্তেহা শুধু বলল, তোদের শত্রুতা তো আমার সাথে, রৌদ্রবীর আর বাবার সাথে। ওদের ছেড়ে দে। কথাটা বলা শেষ না হতে রাজীব সজোরে একটা চর বসিয়ে দিল ইন্তেহার গালে। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। আধারা তেমি রাগে চিৎকার করে উঠল। নূর আর আভা কাঁদতে লাগলো, কিন্তু ইন্তেহার রক্তমাখা মুখে তাচ্ছিল্য হাসলো আর বলল, তোর কোনো বাপের সাহস নেই আমাকে শেষ করার। খান গ্রুপের হেড অফিস, কাচের দেয়াল ঘেরা বিশাল কেবিনে বসে আছেন মিস্টার এহসান খান। সামনে ফাইলের স্তূপ, ল্যাপটপের স্ক্রিনে গ্রাফ আর সংখ্যার হিসাব। তার চোখ দুটো স্থির আর ঠান্ডা, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। আজ সকাল থেকে অজানা একটা অশুভ অনুভূতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠল অচেনা নাম্বার থেকে। এহসান খান ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিলেন। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কল ব্যাক না করে সরাসরি মেসেজটা ওপেন করলেন। একটা ভিডিও ফাইল, তার নিচে একটা মাত্র লাইন, প্লে ইট। এহসান খান একটু থামলেন। বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ধক করে উঠল। তবুও তিনি ভিডিওটা চালু করলেন। স্ক্রিনে ভেসে উঠল ইন্তেহা, চোখে আগুনের মতো তেজ, ঠোঁটে রক্তের দাগ। তার পাশে তিমির আধার আর মাটিতে পড়ে থাকা নূর আর আভা। এহসান খানের হাত কেঁপে উঠল। ভিডিওতে শোনা যাচ্ছে রাজীবের কণ্ঠ, খেলা তো এখন শুরু হয়েছে। এরপর ক্যামেরা জুম করলো ইন্তেহার মুখে। ভিডিওতে রাজীব ইন্তেহার চুল মুঠো করে টান দিল। এহসান খান চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখের মনি লাল হয়ে উঠেছে, শ্বাস ভারী হয়ে গেছে। স্টপ ইট। দাঁত চেপে ফিসফিস করলেন তিনি, কিন্তু ভিডিও থামলো না। এহসান খানের মাথা হ্যাং হয়ে গেল। তিনি টেবিলে ঘুষি মারলেন। কাচের গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। আরেকটা মেসেজ এলো অন্য নাম্বার থেকে।
একদিন তুই আমার সব শেষ করে দিয়েছিলি, আজ তোর পালা ইহসান খান। মেসেজটা পড়তে মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। এহসান খানের চোখ স্থির হয়ে গেল। মিস্টার এহসানের চোয়াল শক্ত হয়ে এলো, তার চোখ দুটো হয়ে উঠল বরফের মতো ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর স্থির। তিনি পায়ে বেরিয়ে গেলেন। গুদামের গুমট পরিবেশে পরিস্থিতি ক্রমে আরো ভারী হয়ে উঠছে। রাজীব ধীরে ধীরে ইন্তেহার চারিপাশে বৃত্তাকারে ঘুরছে, তার ঠোঁটে লেগে আছে ক্রূর এক বাঁকা হাসি। তার লোকেরা তিমির আর আধারকে আবারও শক্ত করে বেঁধে ফেলেছে। একপাশে নূর আর আভা দিশেহারা হয়ে বসে আছে, মুখ কাপড় দিয়ে বাঁধা থাকে, তাদের কান্নার আওয়াজ বের হতে পারছে না, কেবল চোখের জল দুমড়ে মুচড়ে যাওয়া আতঙ্কের সাক্ষী হয়ে রইল। ইন্তেহা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়, তার চুলগুলো অবিন্যস্ত, ঠোঁটের কোণে রক্তের দাগ শুকাতে শুরু করেছে, তবুও তার দৃষ্টিতে ভয়ের কোনো লেশমাত্র নেই। সেখানে জ্বলছে কেবল জেদের আগুন। রাজীব সামনে এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বিদ্রুপ করল, এত তেজ কোথা থেকে আসে বলতো? এই অবস্থাতেও হাসছিস কিভাবে? ইন্তেহা মাথা তুলে রাজীবের চোখের দিকে তাকিয়ে পাল্টা হাসলো। সে হাসিতে তাচ্ছিল্য মেশানো। সে স্পষ্ট গলায় বলল, কারণ তোর মতো কুত্তাদের এই ইন্তেহা ইহসান ভয় পায় না। রাজীবের মুখটা রাগে কুঁচকে গেল। সে এক পা এগিয়ে এসে হুমকির সুরে বলল, এই হাসিটা বেশিক্ষণ থাকবে না, আমার একটা মাত্র ইশারা, আর তারপর। তাকে কথা শেষ করতে দিল না ইন্তেহা, দাপটের সাথে বলে উঠল, কর না ইশারা, দেখি তোর কত সাহস কতটুকু। ইন্তেহার এই কথায় গুদামের ভেতরটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তিমির বাধা অবস্থাতেই রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল, ইন্তেহা চুপ থাক, ওরা পাগল, মাথা খারাপ ওদের। কিন্তু কথা শেষ করার আগেই পাহারাদাররা তাকে জোরপূর্বক চুপ করিয়ে দিল। পাশ থেকে আধার দাঁত চেপে হিসিয়ে বলল, রাজীব, এই বাপের শেষ ভালো হবে না। ধৈর্য হারিয়ে রাজীব তার অনুচরদের দিকে ইশারা করল। ওদের মুখগুলো একটু শান্ত করো। পরক্ষণে নূর আর আভা আতঙ্কে কুঁকড়ে গেল, কিন্তু অসহায় দর্শক হওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। ইন্তেহা এবার একদম শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে রাজীবের চোখে মনি বরাবর তাকিয়ে খুব নিচু কিন্তু দৃঢ় গলায় শেষ হুঁশিয়ারিটা দিল, তোরা ভুল মানুষকে টার্গেট করেছিস রাজীব, তোদের এক একটাকে নিজ হাতে শেষ করব আমি। কথাটা শুনে রাজীব চোয়াল শক্ত করলো, বাঁকা হাসলো সে। রাজীব ধীরে ধীরে হাত তুলল। সে তার লোকদের নূর আর আভার দিকে এগিয়ে যেতে বলছে। ইশারা পাওয়া মাত্র এই দুজন লোক ভয়ঙ্কর ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ইন্তেহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। সে বুক ফাটিয়ে চিৎকার করে উঠল, ওদের গায়ে হাত দিবি না একদম। তার গগনবিদারী কণ্ঠস্বর পুরো গুদামে প্রতিধ্বনিত হতে লাগলো। নূর ভয়ে কুঁকড়ে গেল, আর আভা কাঁদতে কাঁদতে কেবল মাথা নাড়ছিল। অসহায় মেয়ে দুটির বাধা দেওয়ার মতো কোনো উপায় ছিল না। রাজীব পৈশাচিক হাসি দিল ইন্তেহার অবস্থা দেখে। এদিকে তিমির বাধা অবস্থায় নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে লড়াই করছে। দড়ির ঘষায় তার হাতের চামড়া উঠে লাল হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পাশ থেকে আদার দাঁত চেপে ফিসফিস করে বলল, জোর লাগা, আরো একটু। তিমির তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে এক প্রচণ্ড ঝটকা দিল। কাঠের চেয়ারের পেছনের অংশটা বিকট শব্দে মেঝেতে ধাক্কা খেলো। কিছুটা শব্দ হতেই বোঝা গেল রশিটা একপাশে কিছুটা আলগা হয়ে এসেছে। এই সুযোগটাই সে খুঁজছিল। তিমির নিঃশ্বাস বন্ধ করে আরেকটা মরণ কামড় দেওয়ার মতো টান দিল, আর সাথে সাথে দড়িটা ছিঁড়ে গেল। তিমির এক মুহূর্ত সময় নষ্ট করলো না। রাজীব তখন ইন্তেহার সামনে ঝুঁকে দাঁড়িয়ে তাকে আঘাত করার পায়তারা করছে। ঠিক সেই সময় তিমির চিতার মতো তেজে সামনে ঝাঁপিয়ে পড়ল, সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল। তিমিরের সজোরে চালানো এক ঘুষি সরাসরি রাজীবের মুখে গিয়ে লাগলো। ঘুষির চোটে রাজীব ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেল। গাল কেটে রক্ত বেরিয়ে এলো। সেখানে থাকা রাজীবের সাঙ্গপাঙ্গরা কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো জমে গেল। এমন পরিস্থিতির জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ইন্তেহার চোখে এখনো আগুন জ্বলছে। তিমির দাঁত চেপে গর্জে উঠে বলল, ইন্তেহার দিকে চোখ তোলার সাহস তোর হলো কি করে? ইন্তেহার কিছু হলে রৌদ্রবীর তোকে কুত্তার মতো মারবে। এদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে আধারও তার হাতের দড়ি ছিঁড়ে বেরিয়ে এলো। সে রাগে কাঁপতে কাঁপতে রাজীবের দিকে এগোতে চাইল, কিন্তু নূর আর আভাকে তখনও লোকেরা আটকে রেখেছিল বলে সে আপাতত নিজেকে সামলে নিল। হঠাৎ বাইরে থেকে গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। সবাই মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ঠিক তখনই গুদামের বিশাল লোহার দরজাটা সজোরে খুলে গেল। ধুলো উড়িয়ে ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘকায় যুবক শেহজাদ। তার বরণে দামি কালো কোট, চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা। তার ঠিক পাশেই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরফান। আরফান মানুষ হিসেবে মন্দ নয়, সে কেবল চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা পর্যবেক্ষণ করতে লাগলো। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, যেন সে জানতো এমনটাই হতে চলেছে। মাটিতে পড়ে থাকা রাজীব যন্ত্রণায় গোঙাতে গোঙাতে শেহজাদের দিকে তাকালো। শেহজাদ এক মুহূর্ত ইন্তেহার দিকে তাকিয়ে থেকে রাজীবের দিকে মুখ ফেরালো। তার কণ্ঠে এক ধরনের শীতল শ্লেষ মিশে আছে। রাজীবের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ভেবেছিলাম তোকে বিয়ে করে তিলে তিলে শেষ করব, কিন্তু ওই রৌদ্রবীর সেটা হতে দিল না। শেহজাদের কথাটা শেষ হওয়ার সাথে সাথে গুদামের পরিবেশ যেন পাথরের মতো জমে গেল। চারিপাশে ধুলোবালিও যেন থমকে গেছে।
এক অজানা আতঙ্ক গ্রাস করলো সবাইকে। শেহজাদ খুব ধীরস্থিরভাবে মাথা তুলে চারিপাশটা দেখে নিল। রাগে কাঁপতে থাকা তিমির, আধার আর ভয়ে কুকড়ে যাওয়া নূর ও আভা। সবশেষে তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে থামলো ইন্তেহার উপর। ইন্তেহা এক পা এগিয়ে বুক চিতিয়ে দাঁড়ালো। তার চোখে ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর জেদ। শেহজাদ মুখে ক্রূর হাসি ফুটিয়ে খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় বলল, তাতে কিছু যায় আসে না। এখন তোকে এমন যন্ত্রণার ভেতর দিয়ে নিয়ে যাব যে তোর বাবা রক্তের অশ্রু ফেলবে। এবার কোনো বীর বা রৌদ্রবীরও আমাকে আটকাতে পারবে না। কথাটা শুনে তিমি সিংহের মতো গর্জে উঠল। চুপ থাক বেয়াদব, তোর জেদ অন্য কাউকে দেখাস। কিন্তু কথা শেষ করার আগে শেহজাদের ইশারায় তার লোকেরা তিমিরকে জাপটে ধরে আবারও মেঝেতে বসিয়ে দিল। আধারও দাঁত চেপে চিৎকার করে উঠল। শেহজাদ, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। কিন্তু শেহজাদ এসবের তোয়াক্কা করলো না। সে এক পা করে ইন্তেহার দিকে এগিয়ে এলো। ইন্তেহা এক বিন্দুও পেছালো না, বরং শেহজাদের চোখে চোখ রেখে বজ্রকণ্ঠে বলল, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। শেহজাদ হালকা শব্দ করে হেসে উঠল। দারুণ, এই তেজটাই তো আমি দেখতে চাই। দেখি তোর ভেতরে কতটা আগুন আছে। হঠাৎ শেহজাদ হাত তুলে এক ইশারা করলো। সাথে সাথে রাজীবের লোকেরা নূর আর আভার একদম কাছে চলে গেল। নূর ভয়ে কাঁদতে কাঁদতে মাথা নাড়ছিল আর আভার পুরো শরীর থরথর করে কাঁপছিল। এই দৃশ্য দেখে ইন্তেহার কণ্ঠে বিস্ফোরণ ঘটল। ওদের দিকে হাত বাড়াবি না একদম। তার গলাটা রাগে কেঁপে উঠল। সেখানে কোনো পরাজয়ের সুর ছিল না। শেহজাদ মাথা কাত করে ঠান্ডা গলায় বলল, তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। এখানে এখন শুধু আমার হুকুম চলবে। পুরা গুদামে একদম বন্ধ করা নীরবতা নেমে এলো। তিমি রোদের আঘাত করার জন্য মরিয়া হয়ে হাত ঘষছে। আধারও চারপাশটা দেখছে কোনো একটা অস্ত্র বা সুযোগের আশায়। ইন্তেহা একা দাঁড়িয়ে থাকলেও তার ভেতরের রাগটা যেন এক প্রলয়নকারী ঝড়ে রূপ নিচ্ছে। শেহজাদ এবার ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে এক ভয়ঙ্কর হুমকি দিলেন। এবার দেখ খেলাটা আমি নিজের হাতে কিভাবে শেষ করি। এইবার আর তোর বাবা জিতবে না, আমি জিতবো, আমরা জিতবো। কথাটা বলে ধীরে ধীরে পিছিয়ে এসে সামনে রাখা একটা লোহার চেয়ারে বসে পড়ল, পা একটার উপর আরেকটা তুলে, একেবারে নিশ্চিন্ত ভঙ্গিতে। চোখে এখনো নিষ্ঠুরতা। তার পাশে দাঁড়িয়ে রাজীব একটা লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে সামনে এগুলো। তার মুখে ক্ষুব্ধ হাসি। ইন্তেহা এখনো রাগে কাঁপছে, কিন্তু আভা আর নূরের জন্য নিজেকে সামলাচ্ছে। শেহজাদ ইন্তেহার দিকে তাকিয়ে বলল, এত বড় বুক করে কথা বলিস না। এবার বুঝবি আসল খেলা কাকে বলে। তিমির আর আধারের চোখে রাগ আর ভয় একসাথে জ্বলছিল। ঠিক সেই মুহূর্তে রাজীব লাঠিটা উঁচিয়ে সোজা ইন্তেহার মাথার দিকে আঘাত করতে গেল। নূর আর আভা চোখ খিচে বন্ধ করে চিৎকার করে উঠল। ইন্তেহা চোখ লাল করে তাকিয়ে রইল। মেয়েটা একটু ভয় পেল না, আর না চোখের পলক পড়লো এক মুহূর্তের জন্য। কিন্তু আঘাতটা ইন্তেহার গায়ে লাগলো না। এক ঝটকায় তিমির আর আধার সামনে লাফিয়ে এসে ইন্তেহাকে জড়িয়ে ধরলো, যেন ঢাল হয়ে দাঁড়িয়েছে। লাঠিটা সরাসরি ওদের গায়ে গিয়ে লাগলো। তিমির দাঁত চেপে শব্দ করলো, আধারও ব্যথায় কেঁপে উঠল, কিন্তু ইন্তেহাকে ছাড়লো না। শক্ত করে জড়িয়ে রইল দুজন। ইন্তেহা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তার বুঝতে সময় লাগলো কি হয়েছে। বুঝতেই তারপর হঠাৎ রাগে ফেটে পড়লো। সে আধারা তিমিরকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে চিৎকার করে উঠল, তোরা কেন মাঝখানে আসছিস? আমি নিজেকে রক্ষা করতে পারি, দূরে যা তোরা। তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। ওদের আঘাতটা সে মেনে নিতে পারছিল না। তিমির দাঁত চেপে বলল। আধারও কষ্টের মাঝে বলল, একদম তোরে বালছালের জেদ আমাদের দেখাবি না। আমরা নিজের চোখের সামনে আমাদের লেডি রনের এই অবস্থা দেখতে পারবো না। রাজীব এই দৃশ্য দেখে হালকা হাসলো। কি সুন্দর সিন, কিন্তু এবার শেষ। আর শেহজাদ চেয়ারে বসেই সব দেখছিল, একটা শব্দও করছিল না, শুধু ঠান্ডা চোখে উপভোগ করছিল পুরো পরিস্থিতি। গুদামের বাতাস তখন ভারী হয়ে উঠছে, আর বাইরে কোথাও আবার গাড়ির শব্দ আরও কাছে আসছে, যেন ঝড়টা এখনই ভেঙে পড়বে। ভিরান অফিসে ছিল। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখাচ্ছে মামুনি। ভিরান দ্রুত কলটা রিসিভ করে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলো, মামনি, নূর কি বাসে পৌঁছেছে? আভি ওর সাথে আছে? ওপাশে কয়েক সেকেন্ডের এক নিথর নীরবতা। তারপর মিসেস নীলা চিন্তিত কণ্ঠ শোনা গেল, না ভিরান, ওরা তো এ বাসায় আসেনি। কথাটা শোনা মাত্রই ভিরানের শরীর যেন পাথর হয়ে গেল। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় হিম হয়ে এলো। সে অস্ফুট স্বরে বলল, কি বলছেন আপনি? ওরা বাসায় নেই? মিসেস নীলা এবার রীতিমতো ঘাবড়ে গেলেন। না তো, আমি তো জানতাম ওরা ইন্তেহার সাথে ভার্সিটিতে গেছে। ভিরান আর কথা বাড়ালো না, ফোনের লাইনটা কেটে দিল। তার হাত ফোনটাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, আর চোখের দৃষ্টি ক্রমে অন্ধকার হয়ে আসছে। মনে মনে এসে শুধু একটা প্রশ্নই আওড়াচ্ছিল। তাহলে ওরা গেল কোথায়? ঠিক তখনই তার ফোনে একটা নতুন মেসেজের নোটিফিকেশন এলো। কোনো নাম নেই, একটা অচেনা নাম্বার থেকে একটা ভিডিও ফাইল পাঠানো হয়েছে। ভিরান এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি ওপেন করলো। স্ক্রিনে যা দেখলো তাতে তার হৃদস্পন্দন যেন থমকে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে নূর আর আভা দুজনেরই হাত পা বাঁধা, মুখে কাপড় দিয়ে বাঁধা।
তাদের চোখের আতঙ্ক পরিষ্কার বোঝা যাচ্ছে। পেছনে আবছা অন্ধকারে ঘেরা কোনো এক পরিত্যক্ত গুদামের মতো জায়গা। কাউকে স্পষ্ট দেখা না গেলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইন্তেহা আধার হাতে মীরের বিধ্বস্ত অবস্থা দেখা যাচ্ছিল। ভিরান অস্ফুট স্বরে বলে উঠল। নূর, ইন্তেহা। ভিডিওটা শেষ হওয়ার পর ভিরানের হাত পা কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে ফোনটা নামিয়ে নিল। তার চোখে সেই দুশ্চিন্তা এখন এক ভয়ঙ্কর রাগে রূপান্তরিত হয়েছে। সে নিজের মনে দাঁত চেপে বিড়বিড় করে বলল, যে হোক না কেন, এবার কারো রেহাই নেই। ভিরান ফোনটা হাতে শক্ত করে ধরে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভিডিওর সেই দৃশ্যগুলো নুরার আবার আতঙ্কিত মুখ আর ওদের অসহায় অবস্থা তার মস্তিষ্কের কোষে কোষে বিষের মতো ছড়িয়ে পড়ছে। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখের মণি দুটো স্থির হয়ে উঠল এক ভয়ঙ্কর সংকল্পে। সে দেরি না করে দ্রুত আরেকটা নম্বরে ডায়াল করলো। পাশে কলটা রিসিভ হতে ভিরান কোনো ভূমিকা ছাড়াই চাপা গর্জন করে উঠল। স্যার, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। এটা আমার স্ত্রীর জীবনের প্রশ্ন। আমি নিজেই শেষ সিদ্ধান্ত নেব। আইনের জন্য বসে থাকার সময় এখন আমার নেই। ওপাশ থেকে হয়তো তাকে শান্ত করার চেষ্টা করানো হচ্ছিল, কিন্তু ভিরান যুক্তি বা নির্দেশের বাইরে। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর বরফ শীতল গলায় শেষ কথাটা জানিয়ে দিল। যা করার আমিই করব, এখন আর কোনো দেরি নয়। কথাটা শেষ করে সে কলটা কেটে দিল। ফোনটা পকেটে পুরে সে এক সেকেন্ডও সময় নষ্ট করলো না, সোজা পা বাড়ালো তার গাড়ির দিকে। ভিরান কলটা কেটে দেওয়ার পর চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মিসেস নীলা ফোনটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। তার হাত কাঁপছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ভিরানের কণ্ঠটা তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তিনি ধীর পায়ে সোফায় বসে পড়লেন। তার চারিপাশে চেনা জগৎটা যেন হঠাৎ অচেনা হয়ে গেল। মিসেস নীলার মনের কোণে যে কুটিল পরিকল্পনা ছিল তা যেন এখন বুমেরাং হয়ে তার দিকেই ধেয়ে আসছে। মিসেস নীলা মনে মনে ভাবতে লাগলেন, আমি কি খুব বড় ভুল করে ফেললাম? ইন্তেহাকে শিক্ষা দিতে গিয়ে আমি কি নিজের জালে নিজেই ফেঁসে গেলাম? তার মস্তিষ্ক এখন আর স্থির নেই। তিনি ইন্তেহার উপর প্রতিশোধ নেওয়ার নেশায় এতটাই মত্ত ছিলেন যে পরিণতির কথা একবারও ভাবেননি। কিন্তু এখন যখন নূরার আবার নিখোঁজ হওয়ার খবরটা সামনে এলো তখন তার বুকের ভেতরটা হু হু করে উঠল। নূরের নিষ্পাপ মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। নূর তো কোনো অপরাধ করেনি, সে তো কেবল এই পরিবারের একটা অংশ। মিসেস নীলা অস্ফুট স্বরে বিড়বিড় করলেন, ইন্তেহাকে শাস্তি দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তার বদলে কি আমি আমার নূরকে হারিয়ে ফেলবো? যদি নূরের কোনো ক্ষতি হয় তবে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তার নিজের তৈরি করার প্রতিটা চাল এখন তার কাছে বিষের মতো মনে হচ্ছে। তিনি বুঝতে পারছেন শয়তানের সাথে হাত মিলিয়ে তিনি হয়তো এমন এক খেলা শুরু করেছেন যার নিয়ন্ত্রণ এখন আর তার হাতে নেই। নূরের প্রতি তার মমতা আর ইন্তেহার প্রতি তার ঘৃণা, এই দুয়ের লড়াই এখন জয় হচ্ছে কেবল আতঙ্কের। গুদামের ভেতর গুমোট বাতাস যেন আরও বিষাক্ত হয়ে উঠল। রাজীবের লাঠির আঘাত, তিমিরার আধারের পিঠে পড়া ইন্তেহার ভেতরে সবটুকু নিয়ন্ত্রণ ভেঙে চুরমার হয়ে গেছে। তার বন্ধুরা তাকে বাঁচাতে গিয়ে রক্ত ঝরাচ্ছে, আর এই দৃশ্যের মূল কারিগর শেহজাদ এখনও সেই লোহার চেয়ারে আয়েশ করে বসে আছে, যেন সে কোনো এক নাটকের দর্শক। ইন্তেহার স্থির থাকতে পারল না। তিমিরার আধারকে দুপাশে সরিয়ে দিয়ে সে বাঘিনীর মতো শেহজাদের দিকে এগিয়ে গেল। রাজীব লাঠি উঁচিয়ে তাকে আটকাতে চাইলেও ইন্তেহার চোখে লেলিহান অগ্নিশিখা দেখে সেও এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ইন্তেহার সরাসরি শেহজাদের সামনে গিয়ে দাঁড়ালো। শেহজাদ ধীর স্থিরভাবে তার পা নাড়ানো থামিয়ে মাথা তুলে তাকালো। তার মুখে তাচ্ছিল্যের হাসি। ইন্তেহার বুকটা রাগে হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার অবিন্যস্ত চুলগুলো ঘামে আর ধুলোয় কপালে লেপ্টে আছে। গায়ে থাকা সাদা টি শার্টটা ধুলোয় ভরপুর, উপরের শার্টটা কুচকে আছে। কার্গো প্যান্টে অনেক জায়গায় ছিঁড়ে গেছে, বিধ্বস্ত অবস্থা হয়ে আছে তার অবস্থা। তার চোয়াল পাথরের মতো শক্ত। সে শেহজাদের কলার চেপে ধরার উপক্রম করে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, তোর এই কাপুরুষোচিত খেলা অনেক হয়েছে শালা। আড়ালে থেকে সাপখোরের মতো ছোবল মারা অনেক হয়েছে। আমার বন্ধুদের গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পাস তুই, হ্যাঁ? শেহজাদ কোনো উত্তর দিল না, শুধু এক ভ্রু নাচিয়ে তাকে দেখতে লাগলো। ইন্তেহা এবার তার একদম মুখের কাছে ঝুঁকে এলো। তার কণ্ঠস্বর শক্ত। সে চিৎকার করে বলল, লুকিয়ে লড়াই করা তোর স্বভাব হতে পারে, কিন্তু আমি জানতে চাই তোর আসল পরিচয়টা কি? কেন তুই আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে আছিস? সাহস থাকলে সবার সামনে দাঁড়িয়ে আজ বল, কে তুই? কেন আমাদের উপরে তোর এই আদিম আক্রোশ? কেন ইন্তেহা ইহসানকে তোর এত ভয়, হ্যাঁ? ইন্তেহার প্রশ্নগুলো তীরের মতো গিয়ে বিচ্ছিল শেহজাদের অহংকারে। গুদামের কোনায় বাধা নূরার আভা কান্নারত চোখে তাকিয়ে রইল তাদের ইন্তেহার দিকে। তিমিরার আধার ইন্তেহাকে আটকালো না। ইন্তেহা আবার গর্জে উঠল, চুপ করে আছিস কেন? তোর এই মুখোশের আড়ালে কোনো নোংরা চেহারা লুকিয়ে রেখেছিস তুই? সাহস থাকলে বল, কে তুই? বল, কি চাস তুই আমাদের কাছে? শেহজাদ এবার ধীর গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার দীর্ঘকায় ছায়াটা ইন্তেহার উপর পড়ল। সে ইন্তেহার চোখের মণি বরাবর তাকে এক মুহূর্ত স্থির থাকলো, তারপর খুব নিচু, শীতল এবং রহস্যময় গলায় পড়ল, আমি কে সেটা জানতে পারলে তুই নিজের অস্তিত্ব নিয়ে সংশয়ে পড়ে যাবি ইন্তেহা। আমার পরিচয় তোর বাবার সেই কালো অধ্যায়গুলোর মধ্যে লুকিয়ে আছে,
যা থেকে এই সব কিছুর সূত্রপাত। শেহজাদের ঠোঁটে আবারও সে ক্রুর হাসি ফুটে উঠল। সে ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর প্রশ্নের উত্তর হয়তো আজই পেয়ে যাবি। ঢাকার ব্যস্ত রাস্তা চিরে কালো রঙের এসইউভিটা পাগলের মতো ছুটে চলেছে। স্টিয়ারিং এত শক্ত করে ধরে আছে, রৌদ্রবীর্যে তার হাতের শিরাগুলো ফুলে উঠেছে। স্পিডোমিটারে কাটা বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলেছে, তবুও তার পা ব্রেক ছোঁয়ার নাম নেই। গাড়ির ভেতরে পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে নিঃশ্বাস নিতেও ভয় লাগছে। রৌদ্রবীরের চোখ দুটো রক্তলাল, চোয়াল এত শক্ত হয়ে আছে যেন এখনই ভেঙে যাবে। তার বুক ওঠানামা করছে দ্রুত, রাগে পুরো শরীর কাঁপছে। পিছনে সারিবদ্ধভাবে আরো 10-12টা গাড়ি ধেয়ে আসছে, সবগুলোতেই রৌদ্রবীরের লোক। কালো কাচের গাড়িগুলো একসাথে ছুটে চলেছে যেন কোনো মরণযুদ্ধ শুরু হতে যাচ্ছে। রৌদ্রবীরের গাড়ির ঠিক পেছনে আরেকটা গাড়িতে হাসিফ আর আয়ান বসে আছে। হাসিফ স্টিয়ারিং ধরে আছে, কিন্তু তার চোখে মুখেও তীব্র উত্তেজনা। আয়ান বারবার ফোনে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে তার। সে দাঁতে দাঁত চেপে বলল, ভাই পুরো পাগল হয়ে গেছে হাসিফ, এই গতিতে গেলে অ্যাক্সিডেন্ট করবে। হাসিফ গম্ভীর গলায় বলল, আজ ভাইকে থামানোর ক্ষমতা কারো নেই। ভাবিকে যারা ছুঁয়েছে তারা আজ বাঁচবে না। সামনের গাড়িতে বসে রৌদ্রবীর আবারও ফোনটা কানে তুলল। ওপাশ থেকে তার এক লোক দ্রুত বলল, ভাই লোকেশন কনফার্ম, পুরাতন নদীর পাড়ের গুদাম। শেহজাদের প্রায় অর্ধেক লোক আছে সেখানে। রৌদ্রবীরের চোখে মুহূর্তে খুনে ঝলক দেখা দিল। ওপাশে লোকটা কেঁপে উঠল। ভাই পুলিশ! রৌদ্রবীর তাকে কথা শেষ করতে দিল না। আইন কখনোই আমার পক্ষ নেয়নি, যা করার আমি নিজেই করব। কলটা কেটে দিয়ে সে গ্যাসে আরো চাপ দিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন শুধু দেখছে। কালো গাড়ির বহর ঝড়ের বেগে ছুটে যাচ্ছে। গাড়িগুলোর হেডলাইট অন্ধকার রাস্তা কেটে এগিয়ে চলছে যেন মৃত্যু নিজেই শহরে নেমে এসেছে। হঠাৎ আয়ানের ফোনে আরেকটা ভিডিও এসে ঢুকলো। সে ভিডিওটা খুলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে তিমির আর আধার রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। নূর আর আভা কোনায় কাছে, আর মাঝখানে দাঁড়িয়ে ইন্তেহা, যার চোখে আগুন, ঠোঁটে রক্ত, তবুও মাথা উঁচু। পরের মুহূর্তেই ভিডিওতে শেহজাদের কণ্ঠ ভেসে এলো। রৌদ্রবীরকে বলো এবার তার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি ছিনিয়ে নেব। ভিডিও শেষ হতে আয়ান আতঙ্কিত গলায় বলল, হাসিফ, ভাইকে ভিডিওটা দেখানো ঠিক হবে? হাসিফ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, না দেখলেও বুঝে যাবে ভাই এখন মানুষ নেই। ঠিক তখনই সামনে থাকা রৌদ্রবীরের গাড়িটা আচমকা ব্রেক কষে বাঁদিকে মোড় নিল। পিছনের সব গাড়িও একসাথে মোড় নিল। হঠাৎ রৌদ্রবীরের ফোনটা আবারও কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, কেবল একটা অচেনা নম্বর। কিন্তু নম্বরটা দেখা মাত্রই রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলতে শুরু করলো। স্টিয়ারিংয়ের উপর তার আঙ্গুলগুলো এমনভাবে চেপে বসলো যে হাড়ের গিঁটগুলো সাদা হয়ে গেছে। কয়েক মুহূর্ত সেই নম্বরের দিকে তাকিয়ে থেকে সে কলটা রিসিভ করলো। মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল ভিডিও কল। ক্যামেরার ওপাশে এক অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে গুদামঘর। অসহায় অবস্থায় পড়ে আছে তিমির আর আধার। দুজনের মুখে টাটকা আঘাতের চিহ্ন। এক কোনায় নূর আর আভা ভয়ে কুকুরে বসে আছে, আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্তেহা। তার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত চুলগুলো অবিন্যস্ত, কিন্তু তার জেদ এখনো নেভেনি। ভিডিওর ফ্রেমটা একটু সরতেই অ্যাটিটিউড ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো শেহজাদ। তার ঠোঁটে পৈশাচিক হাসি। তার অস্বাভাবিক শান্ত ভঙ্গিটাই সবচেয়ে বড় আতঙ্ক। সে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, কেমন লাগছে রৌদ্রবীর মাহতাব চৌধুরী ওরফে বীর? রৌদ্রবীরের চোখের সামনে পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ইন্তেহার এই বিধ্বস্ত অবস্থা দেখে তার বুকের ভেতরটা ভীষণভাবে মুচড়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো হাত তার হৃৎপিণ্ডটা সজোরে খামচে ধরেছে। যে মেয়েটিকে আগলে রাখার জন্য, যার হাসির জন্য সে সারা জীবন লড়াই করে গেল, আজ তার শরীরে এই রক্তের দাগ। এই দৃশ্য রৌদ্রবীরের সহ্য শক্তির অতীত। তার চোখের কোণে জমে থাকা কষ্টে নোনা জল মুহূর্তে আগ্নেয়গিরি লাভার মতো টকবগিয়ে ওঠার আগে রূপান্তরিত হলো। চোখের মণি দুটো রক্তিম বর্ণ ধারণ করলো, যেন সেখানে দাবানল জ্বলছে। বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একদিকে ইন্তেহার জন্য অসীম মমতার হাহাকার, অন্যদিকে পরিস্থিতির উপর চরম ঘৃণা। এক হাতে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রাখা, আর অন্য হাতে ফোনটা সে এমন মরণপণ শক্তিতে চেপে ধরল যে প্লাস্টিক আর কাচের কাঠা মোটা তার হাতের চাপে যে কোনো সময় গুঁড়ে হয়ে যাওয়ার উপক্রম হলো। চোয়ালের হাড় দুটো শক্ত হয়ে ফুলে উঠেছে। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে পৈশাচিক আক্রোশে গর্জে উঠল, তোর মৃত্যু আমার হাতে না, ইন্তেহা হোসেন খানের হাতে লেখা। শেহজাদ, আজ তোকে নরকে কেউ জায়গা দেবে না। রৌদ্রবীরের কণ্ঠস্বরটা এতটাই শীতল ছিল যে মনে হচ্ছিল বাতাসের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেছে। কিন্তু শেহজাদ বিচলিত হলো না। সে অদ্ভুত এক বিকৃত অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর হঠাৎ হাসি থামিয়ে মাথা কাত করে বিদ্রুপে সুরে বলল, এর আগে তুই নিজের কথা ভাববীর, এই পৃথিবীর বুকে আজই তোর অস্তিত্ব মুছে যাবে।
গাড়ির স্পিডোমিটারে কাটা 200 ছাড়িয়ে গেছে। রাস্তার দুপাশের আলোক রশ্মিগুলো তীরের মতো পেছনে সরে যাচ্ছে। রৌদ্রবীরের শ্বাস প্রশ্বাস এক উন্মত্ত পশুর মতো ভারী, কিন্তু শেহজাদ থামার পাত্র নয়। সে ধীরে ধীরে ইন্তেহার দিকে তাকালো, তারপর আবার ক্যামেরার দিকে ফিরে ফিসফিস করে বলল, ইন্তেহা কখনোই জানবে না তুই ওর জন্য আড়ালে থেকে কি কি করেছিস, কতটা লড়াই করেছিস তুই। শেহজাদ এক মুহূর্ত থামলো, তারপর তার গলায় যেন বিষ ঝরতে শুরু করলো। জানবে না কতবার নিজের জীবনটা তুচ্ছ করেছিস ওকে বাঁচানোর জন্য, কতটা রক্ত লেগে আছে তোর এই হাতে। মুহূর্তের জন্য রৌদ্রবীরের হাতটা কেঁপে উঠল। বুকের ভেতরে লুকিয়ে রাখা কোনো পুরনো গভীর ক্ষত যেন কেউ বিষাক্ত ছুরি দিয়ে খুঁচিয়ে বের করে আনলো। ওপাশে দাঁড়িয়ে থাকা ইন্তেহার ভ্রু কুঁচকে গেল, তার চোখে ফুটে উঠল হাজারো প্রশ্ন। তিমিরার আধারও যেন স্তব্ধ হয়ে গেল শেহজাদের কথা শুনে। শেহজাদ এবার ক্যামেরার একদম কাছে এগিয়ে এলো, তার কণ্ঠস্বর এখন সাপের মতো হিসিসে। ভাবছিস ইন্তেহা তোকে ভালোবাসবে সত্যিটা জানার পর? যখন জানবে তুই নিজে। শাট আপ বাস্টার্ড। রৌদ্রবীরের সেই হুঙ্কারে পাশের গাড়িতে থাকা হাসিব পর্যন্ত আটকে উঠল। রৌদ্রবীরের পুরো শরীর রাগে কাঁপছে। সে চিৎকার করে বলল, আমার আর ইন্তেহার মাঝে ঢোকার চেষ্টা করবে না শেহজাদ, এর ফল ভালো হবে না। শেহজাদ আবারও হাসলো, সে একই বিষাক্ত হাসি। শেষ খেলা তো বীর, এখন শুরু হলো। তোর আসল রূপ বেরিয়ে যাচ্ছে বীর। বলেই সে ক্যামেরাটা ইন্তেহার দিকে ঘুরিয়ে দিল। ইন্তেহার চোখের গভীরে তীব্র রাগ। শেহজাদ আবারও বলতে শুরু করলো, জানিস ইন্তেহা, তোর এই বীর মানুষটা আসলে। কথাটা শেষ করার সুযোগ দিল না রৌদ্রবীর। প্রচন্ড আক্রোশে ফোনটা ড্যাশবোর্ডে আছড়ে মারল সে। কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে অন্ধকার হয়ে গেল স্ক্রিনটা। গাড়ির ভেতরে তখন শুধু রৌদ্রবীরের ভারী শ্বাসের শব্দ আর ইঞ্জিনের গর্জন। সে রক্তচক্ষু নিয়ে সামনের দিকে তাকালো। পায়ের নিচে এক্সেলেটারটা একদম মেঝের সাথে চেপে ধরলো। পেছনে থাকা বাকি গাড়িগুলো ধুলোয় উড়িয়ে গতি বাড়ালো। শহরের শেষ সীমানা ছাড়িয়ে রৌদ্রবীরের কালো এসইউভিটা যখন হাইওয়েতে উঠল, এখন চারিপাশে নিকোষ কালো অন্ধকারে ঢাকা। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো যেন এক একটা ঝাপসা আলোর কফিন হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসের বুক চিরে তীব্র গতিতে ছুটে চলা গাড়িটা দেখে মনে হচ্ছে ওটা কোনো যন্ত্র নয়, বরং মৃত্যুর এক উন্মত্ত দূত। পেছনে হেডলাইটে তীব্র আলোর সারি একদল হিংস্র শিকারীর মতো ধাওয়া করছে রৌদ্রবীরকে। পুরো হাইওয়েটা মুহূর্তে এক রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। গাড়ির ভেতর রৌদ্রবীরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার চোখ জোড়া পাথরের মতো স্থির, সেখানে ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু এক ভয়ঙ্কর রাগ আর জেদ। ড্যাশবোর্ডের উপর আছড়ে ভাঙা ফোনটার স্ক্রিন এখনও টিমটিম করে জ্বলছে। ফাটল ধরা সেই কাচের নিচ থেকে উকি দিচ্ছে শেহজাদের মুখ। ভাঙা স্ক্রিনের কারণে মুখটা বিকৃত দেখালেও তার ঠোঁটের পৈশাচিক হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ সেই ভাঙা স্পিকার থেকে একটা কর্কশ শব্দ চিরে বেরিয়ে এলো, বীর, তুই সবসময় ভাবিস তুই সবাইকে হারিয়ে দিবি, তাই না রে? এক সেকেন্ডের স্তব্ধতা, তারপর শেহজাদের ঠোঁটটা বিদ্রুপের হাসিতে বেঁকে গেল। অতি মৃদু স্বরে সে উচ্চারণ করলো একটি মাত্র শব্দ, বম। পরের মুহূর্তেই পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। বুম! রৌদ্রবীরের ফোনটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। তখনই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো হাইওয়ে। এসইউভি এইটার নিচ থেকে আগুনের এক বিশাল গোলা আকাশপানে ধেয়ে এলো। মুহূর্তের মধ্যে ধাতব শরীর চুরমার হয়ে সামনের অংশ উড়ে গেল। মহাকর্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখে কয়েক টন ওজনের গাড়িটা শূন্যে কয়েক ফুট লাফিয়ে উঠল। সময় যেন সে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পেছনের গাড়িগুলো টায়ার পুড়িয়ে বিকট শব্দে ব্রেক কষল। হাসিবদের গাড়ি অনেকটাই পিছিয়ে পড়েছিল, তাই তারা এর সংস্পর্শ পেল না। দুজনেই পাগলের মতো গাড়ি থেকে নেমে আকাশ ফাটানো চিৎকার দিল। ভাই! আয়নের কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু এক রুদ্ধশ্বাস আর্তনাদ। না। বাতাসে দুবার পাক্ষে রৌদ্রবীরের গাড়িটা তীব্র শব্দে হাইওয়ের পাশে আছড়ে পড়ল এক বিকট শব্দে, যেই শব্দে সবাই স্তব্ধ হয়ে গেল। মাটিতে পড়ার পরও থামল না সেটা। আগুনের গোলার মতো গড়াতে গড়াতে এগিয়ে চলল আরও কিছুটা পথ। চারিপাশে জ্বলন্ত পেট্রোল আর পোড়া রাবারের গন্ধ। ভাঙা কাচের টুকরোগুলো আগুনের আলোয় হীরের মতো ঝরছে। হাসিব পাগলের মতো দৌড়ে আগুনের দিকে ছুটল। আগুনের উত্তাপে মুখ ঝলসে যাওয়ার উপক্রম, কিন্তু সে থামল না। ভাই ভাই! তার গলার স্বর কান্নায় বুঝে আসছে। আয়ান স্থানুর মতো দাঁড়িয়ে দেখছে তার চোখের সামনে জ্বলতে থাকা ধ্বংসস্তূপ। চারিদিকে গাড়ির সিকিউরিটি অ্যালার্মগুলো সাইরেনের মতো চিৎকার করে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। আধখোলা দরজার ফাঁক দিয়ে শুধু ধোঁয়ার রক্তের ছাপ দেখা যাচ্ছে। রৌদ্রবীরের কোনো চিহ্ন নেই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে তার এই পৃথিবী থেকে। আগুনের লেলিহান শিখা তখন দানবের মতো ফুসছে। এসইউভির ধ্বংসাবশেষ থেকে চুইয়ে পড়া পেট্রোল হাইওয়ের পিচ ঢালা রাস্তায় আগুনের নদী তৈরি করেছে। হাসিফ ইতাহিদ জ্ঞান হারিয়ে সেই আগুনে সমুদ্রের দিকে ঝাঁপ দিতে চাইল। তার দু চোখ বেয়ে তখন জলের ধারা, মুখে শুধু একটাই শব্দ, ভাই! এটা হতে পারে না। আয়ান চিৎকার করে উঠল। তার নিজের গলার স্বর কান্নায় ভেঙে আসছিল। হাসিফ শুনল না। সে আগুনের উত্তাপ উপেক্ষা করে এগোতে চাইল। ঠিক তখনই পেছন থেকে 4-5 জন বডিগার্ড শক্ত হাতে হাসিফকে জড়িয়ে ধরল। হাসিফ পাগলের মতো হাত পা ছুটতে লাগলো। ছাড় আমাকে! ভাই ভেতরে আছে, তোরা কি চোখে দেখতে পারছিস না? আমার ভাই মরতে পারে না।
বডিগার্ডদের প্রধান, যার পাথুরে মুখেও আজ শোকের ছায়া, সে ভারী গলায় বলল, যেতে পারবেন না স্যার, আগুন অনেক বেশি, এই মুহূর্তে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। আয়ান স্তব্ধ হয়ে ধোয়াটে আকাশের দিকে তাকালো। সে বিড়বিড়িয়ে নিজেকেই বলতে লাগলো, না, আপনার কাহিনী এভাবে শেষ হতে পারে না বীর। আপনি এভাবে আমাদের ফেলে যেতে পারেন না। আয়ানের চোখের সামনে ভেসে উঠল রৌদ্রবীরের সেই ইস্পাত কঠিন মুখটা। যে মানুষটা পুরো দুনিয়ার সাথে লড়াই করে আজ এখানে পৌঁছেছে, তার শেষটা কি আগুনের কুণ্ডলিতেই হওয়ার ছিল? হাসিব পাগলের মতো চিৎকার করতে লাগলো। আয়ান কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। হাসিব আর্তনাদ করে উঠল, আপনি এটা কিভাবে করতে পারেন? যার জন্য আপনার এত লড়াই, ওই মানুষটাকে কিভাবে ছেড়ে যেতে পারেন ভাই? গার্ডরা ওদের আটকাতে পারছে না, কেউ মানতেই পারছে না রৌদ্রবীরের নিঃশেষ হওয়া। তাদের কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে যেন। শেহজাদের হাতে ধরা ফোনটা স্ক্রিনে আগুনের রেশ দেখতেই সেই মুহূর্তটি এলো যা সবার পৃথিবী ওলটপালট করে দিল। ভিডিওর স্ক্রিনটা একবার তীব্রভাবে কেঁপে উঠল। পরক্ষণে পর্দার নীল আলো ঢেকে গেল এক নারকীয় লাল আভায়। ফোনের স্পিকার ভেদ করে আসা বিস্ফোরণের শব্দটা শুধু ফোনে সীমাবদ্ধ ছিল না, তা ইন্তেহার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। স্ক্রিনে দেখা গেল রৌদ্রবীরের গাড়িটা আগুনের এক প্রচণ্ড গোলার মতো আকাশপানে উঠে গেল। লোহার টুকরোগুলো খসে পড়ছে বৃষ্টির মতো। ধোয়ার আগুনে শিখার আড়ালে রৌদ্রবীর নামক মানুষটা নিমিশে মিলিয়ে গেল। সেখানে আর গাড়ি নেই, সেখানে আর কোনো মানুষ নেই, আছে শুধু দাউ দাউ করে জ্বলতে থাকা এক স্তূপ। পুরা গুদাম ঘরটা যেন এক মুহূর্তের জন্য শ্মশান হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, কারো চোখে কোনো পলক নেই, কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে যখন ইন্তেহার বুক ছেড়ে এক আর্তনাদ বেরিয়ে এলো, মনে হলো আকাশটা বুঝি দুভাগ হয়ে যাবে। ইন্তেহা চিৎকার করে উঠল। না, ইন্তেহার চিৎকারে আজ কোনো ক্রোধ নেই, নেই কোনো জেদ, আছে এক অসহ্য যন্ত্রণা। যে ইন্তেহা কখনো কারো সামনে মাথা নত করেনি, যে সবসময় আগুনের মতো তেজি হয়ে দাঁড়িয়ে থাকতো, সেই যেন মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সে টলমল পায় ফোনের দিকে এগুতে গিয়েও থমকে গেল। চোখ দুটো স্থির, পলকহীন। সে যেন বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে কি ঘটে গেল। তার ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো ভাষা বের হচ্ছে না। না, এটা হতে পারে না। খুব অস্ফুট স্বরে নিজেকে যেন সে প্রবোধ দিচ্ছে, কিন্তু শরীরের শক্তি যেন তাকে আর সঙ্গ দিল না। একরাশ হাহাকার নিয়ে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার গাল বেয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে, অথচ তার কোনো হুঁশ নেই। সে উন্মাদের মতো মাথা নাড়তে নাড়তে ফিসফিস করে বলতে লাগলো, না না না, ওই হারামজাদা এত সহজে আমায় আবারও ছেড়ে যেতে পারে না। ও মরতে পারে না। কথা দিয়েছিল তো আমার সাথে থাকবে সব সময়। ছিল তো আমার সাথে, ফিরে এসেছিল তো আমার কাছে আবার তার কথাগুলো কান্নায় রূপান্তরিত হওয়ার আগেই গলায় আটকে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাস যেন কাছের টুকরোর মতো তার বুকটা চিরে দিচ্ছে। ইন্তেহা পাগলের মতো বিড়বিড় করতে লাগলো, না না, আমি নিশ্চয়ই ভুল দেখছি, আমার চোখের ভুল। বীর ভাই। দৃশ্যটা দেখে তিমির চিৎকার করে উঠল। না, রৌদ্রবীর। আধার যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। নূর আর আভা একে অপরকে চাপড়ে ধরে হাউমা করে কেঁদে উঠল। গুদামের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো তাদের সেই করুণ হাহাকার। ভাইয়া শেহজাদ তখনও নির্লজ্জের মতো দাঁড়িয়ে শোক উপভোগ করছে। ইন্তেহার নিজের মধ্যে নেই, সে মানতে পারছে না ব্যাপারটা। ইন্তেহার চোখ দুটো পাথরের মতো স্থির। সে যেন নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর হঠাৎ সে অসহ্য যন্ত্রণায় এক বিকট চিৎকার হয়ে ফেটে পড়ল। বীর ভাই, আহ! পুরো গুদাম ঘরটা সেই চিৎকারে থরথর করে কেঁপে উঠল। পরের মুহূর্তে ইন্তেহা পাগলের মতো নিজের এলোমেলো চুলগুলো মুঠো করে চেপে ধরল। শরীরের সব শক্তি হারিয়ে সে ধপ করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু নামছে, যেন বাঁধ ভেঙেছে কোনো বিষাদ সিন্ধুর। সে মাথা নাড়তে নাড়তে ফিসফিস করে বলতে লাগলো, না না, এটা মিথ্যে। বীর ভাই, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, কখনো না। আবারও নিজেই পাগলের মতো বলতে লাগলো দাঁত চেপে, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। কান্নায় তার দম বন্ধ হয়ে আসছিল। তার গলার অসহায় স্বরটা বাতাসের বুক চিরে দিচ্ছে। যে রৌদ্রবীরকে সে ঘৃণা করতো, আজ তাকে হারানোর যন্ত্রণায় তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ জীবন্ত টেনে ছিঁড়ে ফেলেছে। ইন্তেহার এই চরম ভেঙে পড়া দেখে তিমিরও স্থির থাকতে পারলো না। দড়ি বাঁধা হাত নিয়ে সে পাগলের মতো সামনে ঝাঁপিয়ে পড়ে গর্জে উঠল। রৌদ্রবীর। তার গলার রগগুলো ফুলে উঠেছে, চোখ দুটো যন্ত্রণায় রক্তবর্ণ। সেও মানতে পারছে না এটা। অন্যদিকে আধার যেন এক জ্যান্ত লাশ। সে ফেল করে নিভে যাওয়া স্ক্রিনটার দিকে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে হয়তো এখনো মেনে নিতে পারছে না যে তাদের পাহাড়ের মতো মানুষটা আর নেই। গুদামের এক কোণে নূর আর আভার করুণ কান্না গুমড়ে মরছে। আভার শরীরটা শীতে কাঁপা পাখির মতো কাঁপছে, আর নূর মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে চলেছে। পুরো গুদাম ঘরটা যেন এক মুহূর্তে শোকের ভাগাড়ে পরিণত হয়েছে। মাঝখানে বসে থাকা ইন্তেহা যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বুক চাপড়ে কেঁদে উঠে চিৎকার করে বলছে, কেন গেলে তুমি, কেন? রৌদ্রবীরের শেষ কথাগুলো তার কানে বারবার আছড়ে পড়ছে। আমার আর ইন্তেহার মাঝে ঢোকার চেষ্টা করবি না। ইন্তেহা পাগলের মতো বিলাপ করতে করতে বলছে, আমি তো তোমাকে ঘৃণা করতাম, রাগ ছিল আমার,
তোর প্রতি। তাহলে আজ এত কষ্ট কেন হচ্ছে আমার? কেন মনে হচ্ছে আমি মরে যাচ্ছি? কেন? তার কণ্ঠস্বর ফেটে যাচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে বারবার। এলোমেলো চুল আর নোনা জলে ভেজা মুখ নিয়ে ইন্তেহা আজ এক বিধ্বস্ত প্রতিচ্ছবি। যে মেয়েটা আগুনের মতো জ্বলতো আজ সে আগুনেই পুড়ে ছারকার হয়ে একরাশ ছাই হয়ে পড়ে আছে মাটির উপর। ইন্তেহা দুহাতে মাটি খামচে ধরে পাগলের মতো মাথা খুঁড়ছে। তার গলার স্বর বসে গেছে, তবুও সে এক নাগারে বিলাপ করে চলেছে। চোখের জল গাল বেয়ে গড়িয়ে ঠোঁটের কোণে নোনতা স্বাদ দিচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চিৎকার করে বলতে লাগলো, বীর ভাই, একবার ফিরে এসো, ধমক দাও আমায়, বলো যে আমি খুব অবাধ্য, বলো যে আমি এত কেন গালি দিই। আর কখনো পাল্টা জবাব দেবো না। আমি আর কোনোদিনও তোমার অবাধ্য হব না। শুধু একটাবার ফিরে আসো। আমি জানি আমার বীর ভাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। সে তার কথার খেলাপ করতে পারে না। কেন এমন করছো তুমি? আমার শিক্ষা দিতে চাইছো তুমি? আমি অনেক শিক্ষা পেয়েছি তোমার ছাড়া। এই ইন্তেহা তোমার খিলের হার্ট, অসহায়, তার সাথে ঝগড়া করা, মারামারি করা, এগুলো কার সাথে করবো আমি? হ্যাঁ, ইন্তেহার চোখের সামনে বারবার ভেসে উঠছে রৌদ্রবীরের শক্ত মুখটা। এখন ভাবতেই তার বুকটা ফেটে যাচ্ছে যে আর কেউ কখনো তাকে রাগী গলায় শাসন করবে না। সে কোনো অন্যায় করলে কেউ আর আড়াল থেকে তাকে আগলে রাখবে না। তার হাজারো তর্কের মাঝে কেউ আর অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলবে না। তুই একটা হারামজাদি। সে ভাবছে এখন থেকে সে যা ইচ্ছে তাই করতে পারবে, কেউ তাকে বাধা দেওয়ার নেই, কেউ তার সাথে ঝগড়া করার নেই। এই স্বাধীনতাটাই যেন এখন তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সে গুমড়ে কেঁদে উঠে বলতে লাগলো, আমি বিশ্বাস করি না বীর ভাইয়ের অস্তিত্ব বিলীন হতে পারে না। তিমির পাথর হয়ে গেছে। চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে সে নিস্তব্ধ হয়ে বসে আছে, তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই। রৌদ্রবীর তার কাছে শুধু একজন বন্ধু বা নেতা ছিল না, ছিল তার বেঁচে থাকার শক্তি। সেই শক্তি হারিয়ে তিমির আজ এক জ্যান্ত কঙ্কাল। আধার ইন্তেহাকে সামলানোর চেষ্টা করছে। ইন্তেহা, শান্ত হ। কিচ্ছু হয়নি রৌদ্রবীর ভাইয়ের। কাপা কাপা হাতে ইন্তেহার কাঁধে স্পর্শ করে শান্ত করার চেষ্টা করছে। আধারের নিজের গলাও বুঝে আসছে, কিন্তু ইন্তেহা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কোনো সান্ত্বনা, কোনো যুক্তি আজ আর তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ইন্তেহা পাগলের বিলাপ করতে করতে হঠাৎ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাসতে শুরু করলো। এক ভয়ঙ্কর বিষাদময় হাসি। হাসতে হাসতে আবারও কান্নায় ভেঙে পড়ে বলল, তুমি বলেছিলে না বীর ভাই, তুমি সবসময় আমার ছায়া হয়ে থাকবে। এখন রোদ উঠলে আমি কোথায় লুকাবো? আমার কে ছায়া দেবে? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে? রৌদ্রবীরহীন এই পৃথিবীটা যেন ইন্তেহার কাছে এখন এক অন্তহীন মরুভূমি। শেহজাদ আর রাজীব একে অপরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। রৌদ্রবীরের মৃত্যুটা তাদের কাছে যেন কোনো টান টান থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স। শেহজাদ পকেট থেকে একটা সিগারেট বের করে আয়েশ করে ধরালো, যেন এই শোকের আগুন তার কাছে পরম তৃপ্তির। রাজীব অট্ট হাসি দিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে টিটকারি ছুড়ে দিল। কি হলো বেয়াদব? খুব তো তেজ ছিল ওই রৌদ্রবীরের। এখন কোথায় গেল সেই গর্জন? ধোয়ার সাথে মিশে নীল আকাশে উড়ে গেল তো? শেহজাদ ধোয়া ছেড়ে বিকৃত স্বরে যোগ করলো, আহা রাজীব, মেয়েটার জন্য মায়াই লাগছে। এখন তো ওর ওপর হুকুম চালানোর মতো কেউ বেঁচে নেই। ও তো এখন মুক্ত। কি ইন্তেহা, স্বাধীনতা কেমন লাগছে? শেহজাদ আর রাজীবের হাসির শব্দ ইন্তেহার কানের ভিতর তপ্ত সীসার মতো বিচ্ছিল। তার অবিরল ঝরতে থাকা চোখের জল যেন মুহূর্তেই বাষ্প হয়ে গেল। কান্নার অসহায় সুরটা হঠাৎ এক অদ্ভুত স্তব্ধতায় রূপ নিল। ইন্তেহা ধীরে ধীরে মাটি থেকে মাথা তুলল। মাটিতে পড়ে থাকা অবস্থায় তার যে পিঠটা একটু আগে যন্ত্রণায় নুয়ে পড়েছিল তা এখন ধনুকের মতো টান টান। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো তার মুখের উপর বুনোলতার মতো ছড়িয়ে আছে, কিন্তু সেই চুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসা তার দৃষ্টি তা যেন মানুষের নয়, কোনো এক হিংস্র পশুর দৃষ্টি। সে সরাসরি শেহজাদের চোখের দিকে তাকালো। ইন্তেহার দুই চোখ এখন জবা ফুলের মতো টকটকে লাল। সেই চোখে শোক নেই, নেই কোনো পানি। এমন এক দৃষ্টি যা দেখলে মনে হয় সে চোখের পলকে কাউকে ভস্ম করে দিতে পারে। এই ধ্বংসের মূল সূত্রপাত হয়েছিল আমান ও তার বাবার কারাবরণের মধ্য দিয়ে। এহসান আমানকে পৃথিবী থেকে সরিয়ে দিল, তার বাবাকে জীবিত রেখেছিল। তবে আমানের পরিবারের আরও একজন সদস্য ছিল যার অস্তিত্বের কথা বাইরে দুনিয়া তেমন একটা জানতো না। সে হলো আমানের ছোট ভাই শেহজাদ। বয়স তখন মাত্র 7 কি 8, কিন্তু বাবা মায়ের অতি আদরেই সেই ছোট্ট ছেলেটির বুকেও জ্বলছিল প্রতিশোধের তীব্র আগুন। এহসান যখন আমান ও তার বাবার সব কুকীর্তি এবং অপকর্ম ফাঁস করে দিল, তখন তাদের সাজানো জীবন এক নিমিষেই নরক হয়ে উঠল। সরকার তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। একসময় যারা পাশে ছিল সেই আত্মীয়স্বজনরাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আশ্রয়ের শেষ আশাটুকু কেড়ে নেয়। অসহায় শেহজাদ তার মায়ের সাথে পথে ঘুরে বেড়াতে শুরু করে। যে শিশুটি রাজকীয় আরামে বড় হচ্ছিল তাকে দেখতে হয় তার মায়ের ভিক্ষা করার করুণ দৃশ্য। বাবার বিচ্ছেদ আর মায়ের এই অপমান ছোট্ট শেহজাদকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিত। নিজের এই চরম
অসহায়ত্বে এসে কেবল অঝরে কাঁদতে আর মনে মনে জমিয়ে রাখতো একরাশ ঘৃণা। এভাবেই শুরু হয়েছিল শেহজাদের এক কঠিন অন্ধকার পথ চলা। শেহজাদের কষ্টের সেই দিনগুলো তাকে তিলে তিলে পাথর বানিয়ে দিয়েছিল। রাস্তার ধারে যখন শেহজাদ আর তার মা শুয়ে থাকতো তখন মাঝে মধ্যে 2-3 দিন তাদের পেটে কোনো দানা পড়তো না। একদিন এক রেস্টুরেন্টের সামনে শেহজাদ দাঁড়িয়েছিল। যদি কেউ দয়া করে কিছু ফেলে দেয়, এক লোক আধা খাওয়া একটা রুটি ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। শেহজাদ হাত বাড়িয়ে সেটা চেয়েছিল, কিন্তু লোকটা তাকে সাহায্য তো করলই না, বরং চোরের জাত বলে একটা লাথি মেরে সরিয়ে দিয়েছিল। সেদিন ক্ষুধার চেয়েও তার বুকে অপমানে জ্বালা বেশি লেগেছিল। কোনো মতে শেহজাদের মা ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করেই ফেলে। 3 বেলা 2 মুঠো ভাত তাদের জুটতো এই কাজের মাধ্যমে। একবার শেহজাদের মা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন, তিনি আর কাজ করতে পারেননি। শেহজাদ তার পুরনো পরিচিত এক আত্মীয়ের দরজায় গিয়ে অনেক কাকুতি মিনতি করেছিল এক মুঠো ভাতের জন্য, কিন্তু সেই আত্মীয় সপাটে দরজা বন্ধ করে দিয়ে বলেছিল, অপরাধীর বংশের জন্য আমাদের ঘরে জায়গা নেই। সে বুঝেছিল এই পৃথিবীতে দয়া বা ভালোবাসা বলে কিছু নেই, আছে শুধু ঘৃণা। স্কুলে যাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকলেও শেহজাদ কোনোদিনও স্কুলে যেতে পারেনি। সে যখনই কোথাও নিজের নাম বলতো, মানুষ তাকে আমানের ভাই হিসেবে চিনতে পেরে ঘৃণার চোখে দেখত। তাকে কোনো কাজ দেওয়া হতো না, বাধ্য হয়ে সে নিজের নাম বদলে ফেলেছিল। নিজের পরিচয়কে অস্বীকার করার যে কষ্ট, তা তাকে মানসিকভাবে বিষিয়ে দিয়েছিল। শেহজাদ লক্ষ্য করলো ভালো পথে চলে এসে তার মায়ের চিকিৎসা বা নিজের পেট ভরাতে পারছে না। সে দেখলো যারা অন্যায় করে, যারা মানুষের উপর আধিপত্য দেখায়, সবাই তাদের ভয় পায় এবং সম্মান করে। সেদিন তার বাবার বলা একটা কথা মনে পড়েছিল, কাঁদলে কেউ আবার খাবার দেবে না, কেড়ে শিখলে পুরো শহরই দূর হবে। সেই দিন থেকে শেহজাদ চোখের জল মুছে ফেলার প্রতিজ্ঞা করলো। সেও তার বাবার রাস্তা অনুসরণ করতে শুরু করলো। সে প্রমাণ করতে শুরু করলো কার রক্ত তার শরীরে বইছে। সেও সেই ধ্বংস আর প্রতিশোধের দিকে হাঁটা শুরু করলো, যেটা তার বাবার ভাই করেছিল। তার মধ্যে এহসান খানের প্রতি প্রতিশোধ জেগে উঠল। সে প্রতিশোধের আগুন আরো গভীর হয়েছিল যখন সে জানতে পেরেছিল আমান মারা গেছে অস্বাভাবিকভাবে। এটা তারা অনেক পরে জানতে পারে। সেদিন থেকে শেহজাদের মনের প্রতি হিংসের আগুন জ্বলতে থাকে। শেহজাদ যখন একটু বড় হলো, সে লক্ষ্য করলো তার মার আগের মতো হাসেন না, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। এত কষ্ট সহ্য করতে না পেরে তার মা তাকে ছেড়ে চলে গেলেন। মায়ের লাশের পাশে বসে শেহজাদ একটা ফোঁটা চোখের জলও ফেলেনি, বরং সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আজ থেকে আমার সব মায়া শেষ, এখন থেকে কেবল হিসাব মেলাবো। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শেহজাদ শপথ নিয়েছিল যে সে সেই ব্যক্তিকে ধ্বংস করবে যে তাদের এই অবস্থা করেছে। তার কষ্টের এই গভীর সমুদ্র থেকেই জন্ম নিয়েছিল এক প্রতিহিংসা পরায়ণ, কৌশলী এবং নিষ্ঠুর রাজনীতিবিদ শেহজাদ, যে অন্যায় সহ্য করতে তার এই অবস্থান বানিয়েছে। শেহজাদ একবার এই কাজে ব্যর্থ হয়েছে, কিন্তু একই ভুল সে আর করবে না। 11 বছর আগে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, কিন্তু আজ সে সেটা ব্যর্থ হতে দিবে না। সে ফিরে এসেছে এহসান আর ইন্তেহাকে শেষ করার জন্য, যেটা সে রৌদ্রবীরের জন্য এতদিন করতে পারেনি। ওই ছেলেটা তার জীবনে উড়ে এসে জুড়ে বসেছিল, ইন্তেহাকে সবসময় রক্ষা করত, কিন্তু আজ সে সেই রৌদ্রবীরকে শেষ করে দিয়েছে। হঠাৎ করে একের পর এক গাড়ির ব্রেক কষার বিকট শব্দ ভেসে এলো। বাইরে যেন মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে। শেহজাদ ভ্রুকুচকে মাথা তুলল। রাজীবও সতর্ক হয়ে চারিপাশে তাকালো। তাদের লোকেরা দ্রুত অস্ত্র শক্ত করে ধরলো। পরের মুহূর্তে এক প্রচণ্ড শব্দে গুদামের বিশাল দরজাটা লাথি মেরে খুলে ফেলা হলো। ধুলোবালি উড়িয়ে ভেতরে ঢুকে পড়লো কয়েকজন সশস্ত্র মানুষ। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে পুরো গুদামের বাতাস যেন জমে গেল। মিস্টার এহসান খান। তার পরনে কালো কোট, চোখ দুটো বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক আগ্নেয়গিরি। তার পেছনে দাঁড়িয়ে আছে ভিরান, আর একটু পেছনে দাঁড়িয়ে মিসেস নীলা। গুদামের ভেতরের দৃশ্যটা চোখে পড়তেই মিসেস নীলার মুখ থেকে চাপা একটা চিৎকার বেরিয়ে এলো। নূর! নিজের মেয়েকে মাটিতে বাঁধা অবস্থায় চোখ ভরা আতঙ্ক নিয়ে কাঁদতে দেখে তিনি পাগলের মতো সামনে দৌড় দিতে গেলেন, কিন্তু ভিরান এক ঝটকায় তার হাত চেপে ধরল। মামনি স্টপ। শান্ত কণ্ঠে বলল সে। মিসেস নীলা বেগম কাঁদতে কাঁদতে ছটফট করতে লাগলেন। আমার মেয়েটাকে ছাড়ো। নূর! মা আমার! নূর মায়ের কণ্ঠ শুনে ফুপিয়ে উঠল। বাধা মুখ দিয়ে অস্পষ্ট গোঙানি বের হলো তার। আভাও কাঁদতে লাগলো। ভিরানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার দৃষ্টি স্থির হয়ে গেল নূরের উপর। এলোমেলো চুল, ভয়ার্ত চোখ, বাঁধা হাত। কয়েক সেকেন্ডের জন্য তার পুরো শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতরে কেউ ছুরি চালাচ্ছে, কিন্তু যখন সে বুঝতে পারল নূর শারীরিকভাবে এখনো ঠিক আছে, তখন বুকের ভেতরে জমে থাকা শ্বাসটা ধীরে ধীরে বেরিয়ে এলো। ভিরানের শার্ট এলোমেলো, চুলগুলো এলোমেলো, চোখ লাল, দেখেই বোঝা যাচ্ছে পাগলের মতো ছুটে এসেছে সে। কিন্তু ভিরানের সেই স্বস্তি এক সেকেন্ডও টিকল না, কারণ ঠিক পরের মুহূর্তে তার চোখ গিয়ে পড়ল ইন্তেহার উপর। আর ভিরান যেন পাথর হয়ে গেল। ইন্তেহা দেয়ালের পাশে বসে আছে, মুখে শুকনো রক্ত, ঠোঁট ফাটা, চুলগুলো উন্মাদের মতো এলোমেলো, চোখ দুটো ভয়ঙ্কর লাল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার চাহনিতে কোনো প্রাণ নেই। এই মেয়েটা সবসময় আগুনের মতো জ্বলতো, আজ সে নিভে যাওয়া ছায়ের মতো দাঁড়িয়ে আছে। ভিরানের বুক কেঁপে উঠল। সে অস্ফুট স্বরে বলে উঠল, ইন্তেহা।
ইন্তেহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে শুনতেই পায়নি। আর একটু আগে জ্বলতে থাকা চোখগুলো নিভে এসেছে। এটা বুঝতে পেরে তার বীর ভাই আর আসবে না। মিস্টার এহসান আর বিরান দেখলো ইন্তেহার হাত দুটো কাঁপছে। নখের আঁচড়ে নিজের হাতের চামড়া প্রায় ছিঁড়ে ফেলেছে সে। চোখের নিচে লালচে দাগ, যেন কিছুক্ষণ আগেও পাগলের মতো কেঁদেছে। তাদের চোয়াল শক্ত হয়ে গেল। এতটা ভাঙা অবস্থায় তারা কখনো ইন্তেহাকে দেখেনি, কখনো না। এহসান খান ধীর পায়ে সামনে এগোলেন। তার জুতোর শব্দটা পুরো গুদামে প্রতিধ্বনিত হতে লাগলো। শেহজাদ ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। ওয়েল, অবশেষে আসল খেলোয়াড় চলে এসেছে। এহসান খান থামলেন না। তিনি শুধু স্থির চোখে চারিপাশটা দেখলেন। নূর, আভা, তিমির, আধার, আর শেষে গিয়ে তার দৃষ্টি আবারও থামলো ইন্তেহার উপর। নিজের মেয়ের ওই অবস্থা দেখে তার বুকের ভিতরটাও কেঁপে উঠল। তার মনে হলো সে মিসেস নীলার ভালোবাসা না পেয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার থেকে হাজারো গুণ রক্তক্ষরণ আজ তার ভেতরে হচ্ছে। তার মনে হচ্ছে তার শরীরের সবচেয়ে মূল্যবান অংশটাকে কেউ নিয়ে নিচ্ছে। তার হৃৎপিণ্ডে কেউ গরম পানি ঢেলে দিচ্ছে, ছুরি দিয়ে আঘাত করছে। কঠোর এহসানের চোখেও পানি চলে আসলো, কিন্তু মুখে তার ছিটে ফোঁটাও প্রকাশ পেল না। তার চোখ আরো ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠল। রাগে আর জেদে তার চোখ লাল হয়ে এলো, হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। তিনি ধীরে ধীরে বললেন, আজ অনেক বড় ভুল করে ফেলেছিস শেহজাদ। আমার অংশের দিকে হাত বাড়িয়েছিস তুই। শেহজাদ হালকা হাসলো। ভুল না ইহসান খান, আমি হিসাব মেলাতে এসেছি। এহসান খানের চোখ চিকচিক করে উঠল। হিসাব মেলানোর ক্ষমতা তোর নেই। রাজীব এবার রেগে উঠে চিৎকার করলো। এত আত্মবিশ্বাস কিসের? এখানে এখনো আমাদের লোক বেশি। ভিরান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখ দুটো তখন আর মানুষের মতো লাগছে না, সেখানে শুধু জমাট বাঁধা রাগ। সে একবার নূরের দিকে তাকালো, তারপর ইন্তেহার দিকে, তারপর খুব নিচু বরফ শীতল গলায় বলল, আজকে এখানে কেউ বাঁচবে না। শেহজাদ বাঁকা হাসলো। মিস্টার এহসান খান ধীরে ধীরে এগিয়ে গেলেন ইন্তেহার দিকে। নিজের ভেঙে চুরমার হয়ে যাওয়া মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার বরফ শীতল হাত দুটো ধরার চেষ্টা করছেন। তখন শেহজাদ ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। তার ঠোঁটে লেগে আছে বিষাক্ত হাসি। পকেট থেকে একটা লাইটার বের করে সে জ্বালালো। আগুনের ছোট্ট শিখাটা তার চোখে এক পৈশাচিক আনন্দ দিয়ে নাচছে। সে নিচু হয়ে এহসান খানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কেমন লাগছে মিস্টার ইহসান খান নিজের প্রাণপ্রিয় মেয়ের এই অবস্থা দেখে? দেখুন, আজ সে একটা জ্যান্ত লাশ ছাড়া আর কিচ্ছুই না। শেহজাদ সোজা হয়ে দাঁড়িয়ে পুরো ঘরটার উপর একবার চোখ বুলিয়ে নিল। তার কণ্ঠস্বরে প্রতিশোধের নেশা। আপনি আমার পরিবারকে ধ্বংস করেছিলেন সত্য দিয়ে, আর আমি আপনার পরিবারকে শেষ করলাম ঘৃণা দিয়ে। আজ আপনার স্ত্রী আপনার মেয়ের আত্মিক খুনি। আপনি কখনো আপনার মেয়ের চোখের দিকে তাকাতে পারেননি অপরাধ বোধের কারণে। আর আপনার মেয়ে, সে তো এখন এক অতল অন্ধকার গহ্বরে হারিয়ে গেছে। যে মেয়ে নিজের মায়ের ঘৃণা নিয়ে বোনের খুনি হয়ে বড় হয়েছে, সেই মেয়ের ধ্বংস তো আগেই হয়ে গেছে, শুধু শরীরটা বেঁচে আছে। আজ সেটাও আমি শেষ করে দিব। শেহজাদের এক ইশারায় তার সশস্ত্র লোকগুলো অস্ত্র নামিয়ে ধীরে ধীরে অন্ধকারের দিকে পিছিয়ে গেল। সে চাচ্ছে এই মানসিক যন্ত্রণার প্রতিটা ফোঁটা এহসান খান তিলে তিলে আস্বাদন করুক। তিমির আর আধার আর স্থির থাকতে পারল না। তারা দৌড়ে গিয়ে ইন্তেহার দুই পাশ আগলে ধরল। তিমির ইন্তেহার কাঁধ ধরে আলতো করে ঝাঁকুনি দিয়ে বলল, কিন্তু আমাদের দিকে তাকা, কিচ্ছু হবে না আর। আধার ইন্তেহার ফ্যাকাশে হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ঘষতে লাগলো। তার চোখের জল ইন্তেহার হাতের উপর পড়ছে। সে আর্তনাদ করে উঠল, দাহা, প্লিজ কিছু একটা বল। আমাদের গাড়িতে চিৎকার কর, কিন্তু এইভাবে চুপ করে থাকিস না। কিন্তু ইন্তেহার কোনো হেলদোল নেই। তার চোখের মনি স্থির। সেখানে না আছে কোনো চেনা মানুষের প্রতি চেনা মমতা, না আছে শেহজাদের প্রতি তীব্র ঘৃণা। তিমির তাকে জড়িয়ে ধরলো, কিন্তু তার মনে হলো সে কোনো রক্ত মাংসের মানুষকে নয়, বরং শীতল এক মূর্তিকে আঁকড়ে ধরে আছে। শেহজাদের সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীর পায়ে মিসেস নীলার দিকে এগিয়ে এলো। নিচু স্বরে বিদ্রুপের সাথে বলে উঠল, আহা, আমার এক্স ভাবি। কথাটা শোনার সাথে সাথে চারিপাশটা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। এহসান খানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ভিরানের কপালে চিন্তার ভাঁজ। শেহজাদ হাত বাড়ি ইন্তেহার দিকে ইশারা করে বলল, কেমন লাগছে ইন্তেহার এই অবস্থা দেখে? এটাই তো চেয়েছিলেন আপনি, তাই না? ওকে চুরমার করতে, ওকে শাস্তি দিতে। দেখুন কি সুন্দরভাবে ভেঙে গেছে মেয়েটা। মিসেস নীলার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এক চরম অস্থিরতায় তিনি চিৎকার করে উঠলেন, চুপ করো, আমি ইন্তেহাকে আনতে বলেছিলাম, নূরকে না।
কথাটা বের হওয়ার সাথে সাথেই পুরো গুদাম ঘরটা এক মৃত্যু শীতল নিস্তব্ধতায় ডুবে গেল। তিমিরা রাধার বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নূরের মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ভিরান যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আভা চোখ বড় বড় করে তাকালো। শেহজাদ এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই পৈশাচিক হাসি পুরো গুদামে প্রতিধ্বনিত হতে লাগলো। ভিরান ধীরে ধীরে মিসেস নীলার দিকে তাকালো। তার চোখে এখন আর বিস্ময় নেই, আছে কেবল এক সমুদ্র পরিমাণ ঘৃণা। সে ভারী গলায় শুধু একটি শব্দ উচ্চারণ করলো, মামুনি আপনি? মিসেস নীলা তাকাতে পারলেন না। তার সমস্ত অস্তিত্ব তখন স্থির হয়ে গেছে ইন্তেহার উপর। কারণ এই চরম সত্য প্রকাশের পরও ইন্তেহা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। না কোনো চিৎকার, না কোনো গালি, না কোনো অশ্রুপাত। যে মেয়েটা সবসময় আগুনের মতো জ্বলতো, প্রতিটা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সে আজ এক নিথর পাথর। তার ভেতরে সবকিছু যেন মুহূর্তে মরে গেছে। মিসেস নীলার বুকটা হঠাৎ ধক করে উঠল। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। তিনি অস্ফুট স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলেন, ইন্তেহা। এই প্রথম মনে হয় তার মুখে ইন্তেহার নাম এত মধুর শোনালো। কোনো সাড়া নেই। ইন্তেহার ঠোঁট ফ্যাকাশে, দৃষ্টি শূন্য। সে যেন এই পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে কোথাও চলে গেছে। তিমিরের আর আধারের চোখে যেন আগুন জ্বলছে, চোখ লাল হয়ে গেছে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। তাদের মিসেস নীলার প্রতি শেষ সম্মানটাও চলে গেছে। তিমির দাঁত চেপে ঘৃণা ভরা চোখে বলল, আপনি কি আদৌ মানুষ? আধারের চোখ রাগে জল জমে উঠেছে। আপনার থেকে তো আমার সৎমা ভালো, আপনি তো পশু। নূর ডুকরে কেঁদে উঠল। মা, তুমি এটা কি করলে? বিরান মিসেস নীলার কাছ থেকে কয়েক পা দূরে সরে গেল, যেন এই মুহূর্তে এই নারী তার কাছে সম্পূর্ণ অচেনা কোনো এক অপরাধী। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, কিন্তু মিসেস নীলা কারো কথা শুনতে পাচ্ছেন না। তার চোখে কেবল ইন্তেহার নিষ্প্রাণ দৃষ্টিটা বিধে আছে। তিনি বুঝতে পারছেন আজ তিনি শুধু তার এক মেয়েকে হারাননি, বরং নিজের হাতে নিজের মাতৃত্বকে জবাই করেছেন। নূর আর আভাকে এতক্ষণে বিরান মুক্ত করে দিয়েছে। নূর সোজা গিয়ে দাঁড়ালো তার মায়ের সামনে। মিসেস নীলা এখনো পাথরের মতো দাঁড়িয়েছিলেন। তার চোখ মেকি মমতা নিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু নূরের চোখে লাভার মতো জ্বলছে একরাশ ঘৃণা। মা! নূর খুব নিচু গলায় ডাকলো, নূর, মা আমার। মিসেস নীলা কাঁপা কাঁপা হাতে মেয়ের দিকে এগুতে চাইলেন। আমাকে মা বলে ডাকবে না? নূর চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বরে এত ঘৃণা ছিল যে মিসেস নীলা কয়েক পা পিছিয়ে গেলেন। আমি ভাবতেও পারছি না তুমি আমার মা। তোমাকে আমি আমার মা মেনেছি। সেই মহিলা যে নিজের গর্ভের সন্তানকে মারতে চায়, সে আমার মতো অনাথের কি মা হবে? এ কেমন মা যে গর্ভের সন্তানকে মেরে অন্য সন্তানকে রক্ষা করে? মা জাতের কলঙ্ক আপনি। ছি! ইন্তে আপু তোমার কাছে কি চেয়েছিল? শুধু একটু ভালোবাসা, আর তুমি তাকে এই নরকে ঠেলে দিলে। কথাগুলো বলার সময় নূরের গলা কাঁপছিল। সে ভাবতে পারেনি তাকে কখনো এসব বলতে হবে। তার মাকে, যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত, যাকে সে সারা জীবন সম্মান করে এসেছে। ইফতেদার মৃত্যুর 1 বছর পরও মিসেস নীলা সেই শোক থেকে বাহির হতে পারছিলেন না। তিনি একদম পাথর হয়ে গিয়েছিলেন। কিছুতেই মানতে পারছিলেন না ইফতেদার মৃত্যুটা। ইন্তেহাকে তিনি সহ্যই করতে পারছিলেন না। পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছিল ওনার। অনেক ডক্টর দেখালো, তিনি সুস্থ হচ্ছিলেন না। তখন মিস্টার এহসান আর তার ভালোবাসার মানুষটার এই অবস্থা দেখতে পাচ্ছিলেন না। ডক্টরের পরামর্শে তিনি নূরকে অ্যাডপ্ট করে মিসেস নীলার কাছে এনে দেন। নূরের মাঝে মিসেস নীলা ইফতেদাকে খুঁজে পায়। সে আবারও আগের মতো হতে থাকে। কথাগুলো ভেবে নূর ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তার চোখ ফেটে পানি আসছে। আভা দ্রুত এসে নূরকে জড়িয়ে ধরল। আভার নিজের চোখেও জল, কিন্তু সে নূরকে সামনে রাখার চেষ্টা করছিল। আভা মিসেস নীলার দিকে তাকিয়ে ধিক্কার দিয়ে বলল, আপনার মতো মা থাকার অনাথ হওয়া একই কথা আন্টি। আজ আপনি শুধু ইন্তাহা আপুকে হারাননি, আপনি আপনার সব সন্তানকে চিরকালের মতো হারিয়ে ফেলেছেন। ভিরান এখনো রাগে কাঁপছে। নূর যে মিসেস নীলার আসল সন্তান নয়, এটা জেনে ভিরান অবাক হলো না। সেগুলো আগে থেকেই জানে। আরো অনেক কিছু জানে যেগুলো কেউ জানে না। হঠাৎই ঠাস একটা চরের তীব্র শব্দ পুরো গুদামে নিস্তব্ধতাকে চুরমার করে দিল। উপস্থিত সবাই শিউরে উঠল। মিসেস নীলা টাল সামলাতে না পেরে একপাশে হোঁচট খেলেন। গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। তিনি মিস্টার এহসান। লোকটার চোখ দুটো তখন টকটকে লাল। বুকটা প্রচন্ড রাগে আর অভিমানে দ্রুত ওঠানামা করছে। এত বছরের নীরব সহ্য শক্তি যেন আজ এক নিমিষে বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। তিনি কাঁপা কাঁপা অথচ বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, তোর ঘৃণা আমার ওপর ছিল না। আমার ওপর শোধ নিতে গিয়ে আমার নিষ্পাপ মেয়েটাকে কেন মৃত্যুর দিকে ঠেলে দিলে তুমি? মিস্টার এহসানের চোখের কোণে জল চিকচিক করে উঠল, যা পরাজয় নয় বরং চরম অসহায়ত্বের। আমি ভুল করেছি, হাজারো ভুল করেছি, পাপ করেছি। তোমার অপরাধী তো আমি, কিন্তু তার শাস্তি ইন্তেহা কেন পাবে? ছোটবেলা থেকে তুমি ওকে প্রতিটা মুহূর্তে বুঝিয়েছ ও আনওয়ান্টেড, পাপের ফল, ও একটা আপদ। আজ দেখো তোমার সেই বিষাক্ত ঘৃণা
প্রবন্ত হাসি খুশি মেয়েকে ভেতর থেকে জ্যান্ত মেরে ফেলেছে। মিসেস নীলা কিছু বলতে গিয়েও শব্দ হারিয়ে ফেললেন, কারণ এই প্রথম তিনি বুঝতে পারলেন ইন্তেহা সত্যি ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে তার আত্মা। যে মেয়েটার প্রতিটা অপমানের দাঁত চেপে উত্তর দিত, মাথা উঁচু করে আগুনের মতো জ্বলে উঠত, আজ সে সম্পূর্ণ নিস্তব্ধ নিষ্প্রাণ। ইন্তেহা ধীরে ধীরে তার ঝাপসে আসা চোখ দুটো তুলল, তার দৃষ্টি গিয়ে থামল মিস্টার এহসানের উপর। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, হয়তো বাবার অসহায়ত্ব দেখে। যে মানুষটা অর্ধেক জীবন কাটিয়ে দিল শুধু একটা নারীকে ভালোবেসে, কিন্তু ওই নারীর থেকে পেল শুধু ঘৃণা। বড্ড আফসোস হয় তার নিজের বাবার জন্যে। তার চাহনিতে বাবার জন্য কোনো অভিযোগ নেই, নেই কোনো দাবি। মিস্টার এহসানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল ইন্তেহার চোখের ভাষা পড়তে পেরে। তিনি দ্রুত এগিয়ে এসে ইন্তেহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, তার দুহাত জাপটে ধরে মিনতি করলেন। আই এম সরি ইন্তেহা, আমি তোকে রক্ষা করতে পারিনি। কিন্তু ইন্তেহা শুধু শূন্য চোখে সামনের দিকে তাকিয়ে রইল, যেন সে এই জগতের ধরাছোঁয়ার বাইরে কোথাও হারিয়ে গেছে। আর দূরে দাঁড়িয়ে মিসেস নীলা নিজের বুকের ভেতর প্রথমবারের মতো এক অদ্ভুত আতঙ্কর হাহাকার অনুভব করলেন। নিজের তৈরি করা নরকের দহনে আজ তিনি নিজে দগ্ধ হতে শুরু করেছেন। তিমিরা রাধার ইন্তেহাকে সামলানোর চেষ্টা করছে এখনো, তাদের অন্য কোনো দিকে খেয়ালই নেই। মিস্টার এহসান আবারও রক্তলাল চোখে তাকালো মিসেস নীলার দিকে। এগিয়ে এলেন তিনি আবারও। তিনি মিসেস নীলার দুই কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে গর্জে উঠলেন, বলো নীলা, কবে থেকে এই শেহজাদের সাথে তোমার পরিচয়? কি এই শেহজাদ? কেন সে আমার ইন্তেহার জীবনটা এভাবে ছাড়কার করে দিল? অ্যান্সার মি, ড্যাম ইট। মিসেস নীলা কোনো কথা বলতে পারলেন না, তার ঠোঁট কাঁপছিল অপমানে আর ভয়ে। তিনি মিস্টার এহসানকে এতটা রাগতে কখনো দেখেননি। সে মিসেস নীলার সাথে এভাবে কখনো কথা বলেনি, এতটা রাগ তার প্রতি কখনো দেখাননি সে। ঠিক তখনই শেহজাদের ক্রূর হাসি ভেসে এলো। সে ধীর পায়ে আলোয় এসে দাঁড়ালো, এহসান খানের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, পরিচয় জানতে চান মিস্টার ইহসান? তাহলে ভালো করে তাকিয়ে দেখুন এই মুখে। আপনার কি মনে পড়ে সেই আমানকে, যাকে আপনি একদিন নিজ হাতে দুর্নীতির দায়ে জেল খাটিয়েছিলেন এবং যার পুরো বংশকে আপনি ধুলে মিশিয়ে দিয়েছিলেন? এহসান খানের কানের কাছে যেন বজ্রপাত হলো। তিনি অস্ফুট স্বরে বললেন, আমান? শেহজাদ তার কণ্ঠ শক্ত করে বলল, হ্যাঁ, আমান। আমি সেই আমানের ছোট ভাই শেহজাদ। আপনি আমার ভাইকে সরিয়েছিলেন, আমার বাবাকে জেলে পাঠিয়েছিলেন, আর আপনার সেই ন্যায় বিচারের কারণে আমার মা অসহায়ভাবে মারা গেছেন। আমি সেই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক আগ্নেয়গিরি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। এহসান খান অবিশ্বাসের দৃষ্টিতে নীলার দিকে তাকালেন। পাশ থেকে রাজীব এবার টিপ্পনি কেটে বলে উঠল, ভাই মিস্টার ইহসান তো কিছুই জানেন না। যখন আপনি নির্বাচনের তুরুপের তাস হিসেবে এই শহরে পা রাখলেন, তখন মিসেস নীলাই প্রথম আপনার সাথে যোগাযোগ করেছিলেন। আপনাদের মধ্যে একটা চমৎকার ডিল হয়েছিল। রাজীবের কথা শুনে এহসান খান নিথর হয়ে গেলেন। রাজীব বলতে থাকলো, ডিলটা ছিল সহজ। মিসেস নীলা চেয়েছিলেন ইন্তেহাকে আপনার মতো একজন ক্ষমতাবান মানুষের হাতে তুলে দিয়ে নিজের আপদ বিদায় করতে। তিনি জানতেন ভাই ইন্তেহাকে তিলে তিলে শেষ করবে। তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে উটকো ঝামেলা হয়ে দাঁড়ালো ওই রৌদ্রবীর, আর রৌদ্রবীর ইন্তেহাকে বিয়ে করে ফেলায় শেহজাদ ভাইয়ের ডিলটা ভেস্তে যায়। তাই আজকে এইসব, যেটাতেও মিসেস নীলা সাহায্য করেছেন। তিনি আমাদের জানিয়েছেন ইন্তেহা ভার্সিটিতে যাচ্ছে আজ। রৌদ্রবীরের পার্টি অফিসে ঝামেলাও আমরাই লাগিয়েছি। প্ল্যান সাকসেসফুল। আর এখন আপনি আমাদের সামনে, মৃত্যুর সামনে। বলেই হেসে উঠল। এহসান খান অবিশ্বাস্য চোখে নীলার দিকে তাকিয়ে বললেন, নীলা? মিসেস নীলা কোনো উত্তর দিতে পারলেন না। তিনি দেখলেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একদিকে শেহজাদের প্রতিশোধের আগুন, অন্যদিকে তার নিজের সন্তানদের আজীবনের ঘৃণা। সব মিলিয়ে তিনি আজ একা, বড় বেশি একা। গুদাম ঘরের প্রতিটা দেয়াল যেন দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে। শেহজাদের সত্য প্রকাশ আর মিসেস নীলার চরম বিশ্বাসঘাতকতার পর পুরো পরিবেশটা বিষাক্ত হয়ে পড়েছিল। নূর এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু তার সহ্য ক্ষমতার বাঁধ এবার ভেঙে গেল। ভিরান ধীর পায়ে নূরের দিকে এগিয়ে গেল। নূরের বিধ্বস্ত চেহারা আর চোখের শূন্যতা দেখে ভিরানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে নূরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। নূর যখন ভিরানের শান্ত শীতল চোখের দিকে তাকালো, তখন তার ভেতরে জমে থাকা আগ্নেয়গিরিটা ফেটে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় ভিরানকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল। নূরের কান্নায় আজ কোনো রাগ ঢাক নেই, কোনো আড়াল নেই। তার সারা শরীর থরথর করে কাঁপছিল। ভিরান শক্ত করে নূরকে আগলে ধরল। তার এক হাত নূরের মাথায়, অন্য হাত পিঠে। সে খুব নিচু আর শান্ত গলায় বলল, কাম ডাউন নূর, নিজেকে সামলা, আমি আছি। নূর ভিরানের শার্টের কলারটা খামচে ধরে তার বুকের মাঝে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
কিভাবে শান্ত হব আমি? আমার নিজের মা, যাকে আমি মা ভেবেছি, সে কিভাবে এমনটা করতে পারলো? ওই শেহজাদের সাথে হাত মিলিয়ে আপুর জীবনটা নিলাম করে দিল। মাও এমন হয়? আমি বিশ্বাস করতে পারছি না বিরান ভাই। ভিরান কোনো উত্তর দিল না, শুধু গভীর এক দীর্ঘশ্বাস ফেললো। নূর এবার মাথা তুলে ভিরানের চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। আপু এত কিছু সহ্য করলো কেন বিরান ভাই? কেন ওর সাথেই সবসময় এমনটা হয়? কেন ইন্তেহা আপুর জায়গায় আমি হলাম না? কেন বিধাতা আমাকে এই শাস্তি দিল না? নূরের এই প্রশ্নটা বিষের মতো গিয়ে লাগলো ভিরানের বুকে। সে দেখলো দূরে ইন্তেহা এখনো শূন্য চোখে তাকিয়ে আছে। নূরের এই আত্মগ্লানি আর ইন্তেহার প্রতি ভালোবাসা দেখে ভিরানের ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বাহির হলো। নূরের মনটা আসলেই অনেক পরিষ্কার। যে ইন্তেহাকে তাকে সবসময় অবহেলা করেছে, নূর আজ তার জন্যে কাছে। এত নিষ্পাপ তার নূর। সে নূরের চোখের জল মুছিয়ে দিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলল, নূর, ইন্তেহা খান হলো আগুনের মতো। আগুনকে ছাই করার চেষ্টা করলে সে আরো প্রবলভাবে জ্বলে ওঠে। আজকের এই কষ্টই হয়তো তাকে আরো শক্তিশালী করবে। তুই নিজেকে দোষ দিস না, কারণ এই পাপ তোর নয়, এটা তোর মায়ের। নূর তখনও ফুপিয়ে কাচ্ছে। যে মেয়েটা চিরকাল হাসি খুশি ছিল, আজ তার শৈশব আর বিশ্বাস দুটোই এই নোংরা প্রতিশোধের খেলার বলি হয়ে গেল। ভিরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে নিজের সবটুকু শক্তি দিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে আবারও গড়ে তুলতে চায়। এর মাঝেই রাজীব তার পৈশাচিক হাসিটা মুখে নিয়ে ধীর পায়ে নূর আর ভিরানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার চোখের হিংস্রতা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আভা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। যে মেয়েটা সারা জীবন শান্ত আর নিরাপদ পরিবেশে বড় হয়েছে, তার জন্য এই রক্তাক্ত পরিবেশটা অসহনীয় হয়ে উঠেছে। আভার শরীর কাঁপছে। সে ভয়ে সিটিয়ে গিয়ে পিছনের দেয়ালের সাথে লেপটে গেল। তিমির দূর থেকে আভার এই অসহায়ত্ব লক্ষ্য করলো। সে জানতো এই মুহূর্তে নূরকে সামলানোর জন্য ভিরান আছে, কিন্তু আভার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে দ্রুত আধারকে চোখের ইশারায় সিগন্যাল দিল। আধার মুহূর্তে তিমিরের সংকেত বুঝে নিল এবং দৌড়ে গিয়ে আভার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আধার খুব নিচু স্বরে আভাকে আশ্বস্ত করলো, ভয় পেও না আভা, আমরা আছি তো। তোমার গায়ে একটা আচরও লাগতে দিব না। তিমির আধারকে পাঠিয়েছে কারণ তার এখন ইন্তেহার কাছে বেশি প্রয়োজন। সে আভাকে শান্ত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিমির পরম মমতায় ইন্তেহার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে ইন্তেহার চুলে পড়ল। সে ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু আর দৃঢ় স্বরে ফিসফিস করে বলল, এই পুরো পৃথিবী যদি আজ তোর বিপক্ষে দাঁড়ায়, তবে জানবি আমরা সেই পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়াবো। শুরুতে হয়তো তুই আমার জীবনে একটা দায়িত্ব হিসেবে এসেছিলি, কিন্তু আমি তোকে নিজের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বানিয়ে ফেলেছি। তুই একানোস ইন্তেহা, একদম একানোস। ইন্তেহার শরীরে কোনো সাড়া নেই, কিন্তু তিমিরের বুকের ধরফরানি সে অনুভব করতে পারছিল। তিমির এবার একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবারও ফিসফিস করে বলল, আমার বিশ্বাস রৌদ্রবীরের কিচ্ছু হয়নি, হতে পারে না। বীর কখনো তোকে এই অবস্থায় ফেলে যেতে পারে না। সে আসবে, তাকে আসতেই হবে। তার ইন্তেহাকে সে এভাবে মাঝপথে ছেড়ে যাওয়ার ছেলেই না। তিমিরের এই কথাগুলো যেন পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। গুদামের বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, যেন তিমিরের বিশ্বাসের সাথে তাল মিলিয়ে কোনো এক অজেয় শক্তি ধুয়ে আসছে এই নরকের দ্বার প্রান্তে। তিমির ইন্তেহাকে আগলে ধরে রৌদ্রবীরের কথা বলছিল। তখন তার চোখের সামনে ভেসে উঠছিল ফেলে আসা দিনগুলো। বাইরের দুনিয়া জানতো ইন্তেহার রক্ষাকর্তা কেবল রৌদ্রবীর, কিন্তু পর্দার আড়াল থেকে যে মানুষটি বীরের প্রতিটা পদক্ষেপে ছায়ার মতো শক্তি জুগিয়েছে সে হলো তিমির। তিমির আর বীর ছিল বেস্ট ফ্রেন্ড। তাদের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। একে অপরের সাথে সব শেয়ার করে, দুজনে একে অপরকে বিশ্বাস করে। তিমির ইন্তেহার ব্যাপারে জানতো, কিন্তু কখনো ইন্তেহার সামনে আসেনি, কারণ বীরই তাকে আসতে দেয়নি ইন্তেহার কাছাকাছি। একটা রাস্তার ধারে রৌদ্রবীর আর তিমির দাঁড়িয়েছিল। তখন তারা দুইজনে কিশোর। বীরের চোখে মুখে ছিল এক অদ্ভুত দুশ্চিন্তার ছাপ। হঠাৎই বীর তিমিরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, তিমির, আমি জানি না সামনে কি আছে। ইন্ডিয়াকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় থাকি। ও যতটাই শক্ত দেখে না কেন, ভেতর থেকে ও বড্ড অভিমানী। তিমির হেসে বলল, তোর থাকতে ওর আবার চিন্তা কিসের? তুই তো আছিসই। বীর গম্ভীর স্বরে, আমি পরিস্থিতির শিকার হতে পারি, ওর ভালোর জন্য আমাকে ওকে ছেড়ে যেতে হতে পারে, কিন্তু কিন্তু তুই সবসময়ের পাশে থাকবি, কথা দে। তিমির সেদিন বীরের চোখের দিকে তাকিয়ে দমে গিয়েছিল। বীরের কণ্ঠ ছিল বন্ধুত্বের চেয়েও বড় এক দায়িত্বের সুর। তিমির সেদিন বীরের হাত শক্ত করে ধরে বলেছিল, তুই না থাকলেও আমি থাকবো ওর জন্য, আই প্রমিস। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরল তিমির। তার কানে এখনো বীরের সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। সে ইন্তেহার মাথাটা নিজের বুকের আরো কাছে টেনে নিল। রাজীব আর শেহজাদের দিকে তাকিয়ে তিমিরের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। সে ফিসফিস করে ইন্তেহাকে বলতে লাগলো, বীর আমাকে বলেছিল তোকে আগলে রাখতে। সে হয়তো জানতো এমন কোনোদিন আসবে। ইন্তেহা, তুই আমার জীবনে একটা দায়িত্ব হিসেবে আসলেও আজ তুই আমার রক্তের চেয়েও বেশি। বীর হয়তো এখানে নেই, কিন্তু ওর বিশ্বাস আমার সাথে আছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।